হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা এই সদ্য মাধ্যমিক 2026 দিয়ে এসেছো। আশা করি প্রত্যেকেরই পরীক্ষা খুবই খুবই ভালো হয়েছে এবং তোমরা অবশ্যই আজকের এই ভিডিও দেখছো মানে তোমাদের মনে কোনো না কোনো ভাবে সায়েন্স নেওয়ার এবং শুধু সায়েন্স নয় সেই সাথে অঙ্কটাকেও নেওয়ার হয়তো মনে ইচ্ছা আছে। যদিও মাধ্যমিক দেওয়ার পর তিন ধরনের স্টুডেন্ট আমরা মোটামুটি থাকে, সেক্ষেত্রে কিছু স্টুডেন্টের মনে একদম ফিক্স থাকে যে না আমরা সায়েন্স নিয়ে পড়বো, আমরা পিওর সায়েন্স নিয়ে পড়বো, সেখানে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি চারটে সাবজেক্টই আমরা নেব ইন ফিউচার জয়েন্ট এবং মেডিকেল যা যা দেওয়ার প্রত্যেকটাই দেব। বা কারোর কোনো স্পেসিফিক কেউ নিট দেবে বা কেউ জয়েন্ট দেবে, দুটো একসঙ্গে দেবে না, সেরকমও স্টুডেন্ট প্রচুর রয়েছে। এবং সেই সাথে আরো কিছু স্টুডেন্ট পাওয়া যায় যাদের মধ্যে অঙ্কের প্রতি একটা আলাদা ভয় থাকে, যার ফলে তারা সায়েন্স নিতে চাইছে কিন্তু অঙ্কটা চাইছে না নিতে, অর্থাৎ বায়োসায়েন্স বা এই ধরনের লাইনে যেতে চাইছে, যে ক্ষেত্রে তার অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি এবং যদি বায়োলজি সে নেয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি উইদাউট ম্যাথ, তো সেক্ষেত্রে তার জয়েন্টের পথটা অবশ্যই তার বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। কিন্তু তার ক্ষেত্রে নিটের যে পথটা সেটা অবশ্যই খোলা থাকছে, যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি রয়েছে যেহেতু। কিন্তু তা সত্ত্বেও অঙ্ক ছাড়া, ফিজিক্স, কেমিস্ট্রি যেহেতু নিটের মধ্যে আমাদের থাকছে, ফলে অঙ্ক ছাড়া কিন্তু আমরা সেটাতে খুব বেশি ভালো ফল করা এরকম স্টুডেন্ট কিন্তু খুব কমই দেখা যায়। যে অঙ্ক নেয়নি, অঙ্কতে ভয়, অথচ ফিজিক্স, কেমিস্ট্রিতে খুব খুব ভালো, এই ধরনের স্টুডেন্ট কিন্তু হয়তো পাওয়া গেলেও অত্যন্ত রেয়ার সেই সংখ্যা। ঠিক আছে, কারণ অঙ্কের সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো ওতপ্রোতভাবে জড়িত। এখানে একটা সাবজেক্টের আরেকটা সাবজেক্টের পরিপূরক, আর একটা সাবজেক্টের কমপ্লিমেন্ট, ফলে একজনকে বাদ দিয়ে আরেকজনে খুব ভালো কিছু করে ফেলবো, সেই জিনিসটা কিন্তু সচরাচর হয় না বা হওয়া সম্ভবও নয়। হয়তো খুব রেয়ার কয়েকজনের জন্য সেটা হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে বা মোস্ট অফ দি কেসে সেটা কিন্তু সম্ভব নয়। তো সেক্ষেত্রে যদি আমাদের অবশ্যই নিট অথবা জেইর দিকে আমাদের লক্ষ্য থাকে, তাহলে কিন্তু অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই চারটে সাবজেক্টকেই কিন্তু খুব মন দিয়ে আমাদের নিতে হবে এবং মন দিয়ে পড়তে হবে, মন দিয়ে প্র্যাকটিস করতে হবে এবং সেটা নিয়েই আমাদের চলতে হবে। সেখানে একজনকে বাদ দিলে অপরজন কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে আমরা করতে পারবো না, সেখানে অনেক খামতি থেকে যাবে। যদিও আমরা ফিজিক্সটা যদি করি অঙ্কন ছাড়া, সেক্ষেত্রে ফিজিক্সের পড়ার ক্ষেত্রে অনেক বেশি আমাদের কনফিউশন তৈরি হবে, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে না, বা অনেক ক্যালকুলেশন আমরা বুঝতে পারবো না, অনেক ডেরিভেশন সেখানে আমরা করতে পারবো না, কিংবা পড়াশোনাটা সেই জায়গাটায় অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই এই তিনটে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটে সাবজেক্ট কিন্তু একটার বাদ দিয়ে আরেকটা কখনোই সম্ভব নয়। যদি জোর করে করাও হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খামতি থাকতে বাধ্য অন্য সাবজেক্টে যেটা নেব। ঠিক আছে, তো সেই রেসপেক্টে আমাদের এই চারটে সাবজেক্ট নিয়েই আমরা যদি এগোনোর কথা ভাবিস, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ম্যাথামেটিক্সটার উপর ভালো করে আমাদের জোর দিতেই হবে, গুরুত্বের সঙ্গে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং যারা ভয়তে ম্যাথামেটিক্সটা নিতে চাইছে না বা কিছু, সেক্ষেত্রে তাদের ভয় কাটানোর জন্য আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেগুলো কিন্তু অনেক অনেক বেশি উপযোগী, অনেক বেশি হেল্পফুল হবে। তাই সায়েন্স নিয়ে বা সায়েন্সের যে সাবজেক্টগুলো আমরা নেব না কেন, সেগুলো নিয়ে ভর্তি হওয়ার আগে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো অবশ্যই নিয়মিত ফলো করতে হবে এবং ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। তাতে যাদের মধ্যে মনে হচ্ছে যে ম্যাথমেটিক্স নেব না বা কিছু, উম, ভয়তেই, তো সেক্ষেত্রে তাদের মন বদলাতে কিন্তু অনেকটাই বাধ্য হবে তোমরা। ঠিক আছে, অনেকটাই তোমাদের মধ্যে একটা মতামতের পরিবর্তন ঘটবে যে ভিডিওগুলো দেখার পর, যে না অঙ্ক আমরা করতে পারবো, আমরা শিখতে পারবো, আমরা বুঝতে পারবো। যার জন্য আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের মন দিয়ে এই চ্যানেলে তোমাদের ফলো করে যেতে হবে। ওই জন্য কিন্তু আমি এত আগে থেকে স্টার্ট করছি সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের পড়া, যাতে করে তোমরা প্রত্যেকটা জিনিস সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার আগেই তোমরা একদম সিদ্ধান্ত নিতে সুবিধা হয় তোমাদের। তোমরা বুঝতে পারো যে না এটা আমার জন্য তৈরি, বা আমরা এইভাবে পড়লে জিনিসগুলো অবশ্যই বুঝতে পারবো, যেটা ক্লাস 10-এ হয়তো বুঝিনি, কিন্তু ক্লাস 11-এ 12-এ উঠে আমরা কিন্তু অবশ্যই জিনিসটাকে আয়ত্তে আনতে পারবো যদি এই ক্লাসগুলো করি ঠিক করে। ঠিক আছে, তাই অবশ্যই তোমরা নিয়মিত এই ভিডিওগুলো দেখো এবং তারপর তোমরা সিদ্ধান্ত নিতে কিন্তু তোমাদের সুবিধা হবে। শুধুমাত্র এখানে আমি ভালো নাম্বারের জন্য পড়াবো না, এখানে কিন্তু ফুল মার্কস যাতে তোমরা পেতে পারো সেইভাবেই কনসেপ্ট ক্লিয়ার করা হবে, সেই রকমই কনসেপ্ট দেওয়া হবে, সেই রকমই কম্প্যাক্ট ওয়েতে নোট দেওয়া হবে এবং সেইভাবেই বোঝানো হবে, প্র্যাকটিস করানো হবে, পরীক্ষা নেওয়া হবে এবং
একটা ভালো নাম্বার পাওয়ার জন্য যা যা করা দরকার প্রতিটা জিনিস কিন্তু আমরা করব। ফলে অবশ্যই তোমরা এই চ্যানেলটা নিয়মিত ফলো করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটা জিনিস তোমরা নিয়মিত দেখবে, সেইভাবে খাতায় নোট ডাউন করবে যা আমি করাবো এবং সেইভাবে প্র্যাকটিস করবে। তোমরা অবশ্যই ম্যাথামেটিক্স সাবজেক্টটাতে ফুল মার্কস পাওয়ার জন্য একদম মেন্টালি এবং লেখার দিক থেকে সম্পূর্ণভাবে তোমরা প্রিপেয়ার থাকবে, এটুকুনি গ্যারান্টি দিতে পারি। এবং এখানে যেভাবে অঙ্ক করানো হবে বা অঙ্ক শেখানো হবে বা অঙ্ক বোঝানো হবে সেটা কিন্তু অন্য আর কোনো চ্যানেলে ইউটিউবের বুকে করানো হবে কিনা সেটা কিন্তু আমার জানার নেই। ঠিক আছে, শুধুমাত্র এখানে স্টুডেন্টদের মন ভোলানো কথাবার্তা দিয়ে কিন্তু এখানে কাজ হবে না। এখানে কিন্তু যা হবে সিরিয়াসলি কম্প্যাক্ট ওয়েতে মানে কনফিডেন্সের সাথে প্রত্যেকটা জিনিস তোমাদের সুন্দর করে শেখানো বোঝানো জানানো হবে। এবং এটা এটা আমি বলে রাখি, যেহেতু আমরা বা আমি স্পেসিফিক্যালি মাস্টার ডিগ্রি পড়ানোর সঙ্গে যুক্ত ম্যাথমেটিক্সের, তো সেক্ষেত্রে তোমাদের পড়ানোর ধরনটা কিন্তু মোটেও অন্যদের সঙ্গে মিলবে না। অন্যদের সঙ্গে কিন্তু অনেক বেশি হাই লেভেলে তোমরা পড়বে, হাই লেভেলে তোমরা শিখবে জানবে, কনসেপ্টের দিক থেকে এবং প্রবলেম সলভিং এর দিক থেকে অনেক বেশি তোমরা স্ট্রং থাকবে, সেটুকুনি গ্যারান্টি দিতে পারি। শুধুমাত্র আমার কিন্তু 9, 10 বা 11, 12 এর কাজ নয়, গ্র্যাজুয়েশন ম্যাথমেটিক্স অনার্স, ম্যাথমেটিক্স জেনারেল, ম্যাথমেটিক্সে এমএসসি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার আমার নখ ধরবো না, বিকজ প্রত্যেকটা জিনিস কিন্তু আমি সেই স্টুডেন্টদের পড়িয়ে থাকি। ফলে সেই ক্ষেত্রে তোমরা ক্লাস 11, 12 এর স্টুডেন্ট হিসাবে অনেক বেশি তোমরা সুন্দর করে জিনিসগুলো জানতে পারবে, বুঝতে পারবে এবং সেইভাবে তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাবে। তাই নিয়মিত তোমরা এই চ্যানেলটি ফলো করো এবং প্রত্যেকটা জিনিস তোমরা মন দিয়ে দেখো এবং প্র্যাকটিস করো যেভাবে আমি যা বলবো। তোমাদের ফুল মার্কস পাওয়ার জন্য অনেক অনেক ভাবেই তোমরা তৈরি থাকবে। যেভাবেই কোয়েশ্চেন ঘোরাক না কেন তার 10 ধাপে গিয়ে তোমরা থাকবে, ঠিক আছে, কোয়েশ্চেনটিকে অ্যাটেন্ড করার জন্য। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ফার্স্ট লেকচার, ফার্স্ট চ্যাপ্টার ম্যাথমেটিক্সের ফার্স্ট সেমিস্টারের। সেটা হচ্ছে ত্রিকোণমিতি দিয়ে আমি শুরু করব, কারণ ত্রিকোণমিতি দিয়ে আমরা শেষ করেছিলাম ক্লাস 10। সেই শেষ থেকেই আমরা শুরু করব আজকে, সেটা হলো ত্রিকোণমিতি দিয়েই। যেখানে আমরা শেষ করেছিলাম তারপর থেকে শুরু হবে, কিন্তু আমরা আগে যা যা শিখেছি বা যা যা করেছি সেই সমস্ত জিনিসকে কিন্তু আমরা সাথে নিয়ে চলবো, সাথে নিয়ে আমরা কাজটা করব। সেগুলোকে ভুলে গিয়ে কিন্তু নতুন কিছু হবে না, কারণ সেগুলো হচ্ছে আমাদের কাছে একটা বিল্ডিং তৈরির জন্য ইট বালি পাথর, সেগুলোকে যদি আমরা না নিই তাহলে আমরা কখনোই বিল্ডিংটাকে গ্রো করতে পারবো না, তৈরি করতে পারবো না। তাহলে বিল্ডিংটাকে জেনারেট করার জন্য কিন্তু আমাদের অবশ্যই ক্লাস 10-এ যা যা ত্রিকোণমিতিতে আমরা শিখেছি সেই ফর্মুলাগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই রিভাইজ করে নিতে হবে, অবশ্যই রিক্যাপ করে নিতে হবে, অবশ্যই আরেকবার মনে করে নিতে হবে এবং সেগুলোকে কাজে লাগিয়েই আমরা সেমিস্টার 1-এর কাজ শুরু করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে নেক্সট টপিকে, সেটা হলো আদর্শ কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক বা ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস। যেহেতু আমরা ক্লাস 10-এর রিক্যাপ করছি, এখানে রিভিশন করছি ক্লাস 11 শুরু করার আগে, তো সেক্ষেত্রে ক্লাস 10-এ আমাদের বিভিন্ন যে কোণ পরিমাপের পদ্ধতি, অর্থাৎ ডিগ্রি, রেডিয়ান, এই কনসেপ্টের পর যেটা ছিল সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন বা ত্রিকোণমিতিক অপেক্ষক বা ত্রিকোণমিতিক অনুপাত। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ থেকে যে 6টা অনুপাত আমরা পেয়েছিলাম সেই 6টা অনুপাত, অর্থাৎ সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা, এই 6টা অনুপাত, এই 6টা অনুপাত সম্পর্কে আমরা এবার একটু আলোচনা করে নেব। এই 6টা অনুপাতের আলোচনা করতে গেলেই আমাদের প্রথম যেটা চলে আসে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা এগুলো পাই। ঠিক আছে, তো একটা সমকোণী ত্রিভুজ যদি এরকম হয় তো সেই সমকোণী ত্রিভুজের নিশ্চয়ই এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এই কোণটা হলো আমাদের কাছে 90 ডিগ্রি, এবং সেই 90 ডিগ্রির অপোজিট দিকে যে সাইডটা রয়েছে, এই যে সাইডটা 90 ডিগ্রির অপোজিটে ঠিক বিপরীতে যে সাইডটা রয়েছে, যে বাহুটা রয়েছে সমকোণী ত্রিভুজটির, সেটা হলো তার অতিভুজ। এবং এখন যদি আমি এইখানে একটা কোণ নিয়ে নিই, যদি এখানে একটা কোণ নিই থিটা, ঠিক আছে, সেই থিটা কোণটা আমরা এখানেও ধরতে পারি সূক্ষ্মকোণটাকে, অথবা এখানেও ধরতে পারি। যদি এখানে ধরি থিটা কোণটাকে, যদি আমরা এই কোণাটায় ধরি, তাহলে থিটার রেসপেক্টে নিচে থিটা যার সঙ্গে লেগে থাকে সেটা হচ্ছে ভূমি, এবং যার সঙ্গে অপোজিটে থাকে সেটা হচ্ছে লম্ব। ঠিক আছে, অতিভুজটা হচ্ছে ফিক্সড। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা হচ্ছে সবসময় সেম, সেটা হচ্ছে 90 ডিগ্রির অপোজিটে যে থাকছে সেই বাহুটা হচ্ছে অতিভুজ। কিন্তু লম্ব এবং ভূমি সবসময় নিচে আছে বলে সেটা ভূমি, সাইডে আছে বলে লম্বায় আছে বলে সেটা লম্ব, ব্যাপারটা কিন্তু সেটা একদমই নয়। সেই ব্যাপারটা ভাবলে কিন্তু আমাদের ভুল ভাবা হবে।
ভূমি বা লম্ব সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে হচ্ছে, সেটা একটা আপেক্ষিক ব্যাপার, সেটা ডিপেন্ড করছে হচ্ছে আমি যে অ্যাঙ্গেলটার রেসপেক্টে মেজার করছি সেই অ্যাঙ্গেলটা কোথায় নিচ্ছি। তো আমার 90 ডিগ্রি বাদে এখানেও থিটাটাকে নিতে পারি অথবা এখানেও নিতে পারি। যদি আমি থিটা এখানে নিই তবে ভূমিটা হবে নিচের পোর্শনটা, আর যদি এইখানে নিই তাহলে ভূমিটা হবে এখানে। অর্থাৎ থিটা যার সঙ্গে লেগে থাকে সেটাই হচ্ছে ভূমি। অর্থাৎ এটার সঙ্গে ভূমি হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে লম্ব এবং এই পোর্শনটা হচ্ছে ভূমি। থিটা যার সঙ্গে, যে বাহুর সঙ্গে লেগে থাকছে সেটা হচ্ছে ভূমি, অপোজিটটা হচ্ছে লম্ব। ঠিক আছে, থিটা যদি এখন আমি এখানে নিয়ে নিই, এখানটা থিটা নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ভূমি হবে, আর নিচের যে বাহুটা রয়েছে সেটা হবে লম্ব। নিচে আছে মানে সে ভূমি, ব্যাপারটা কিন্তু ভুল কথা। ভূমি কার রেসপেক্টে, থিটাটা আমি কোথায় নিচ্ছি তার উপর ডিপেন্ড করে লম্ব ভূমি হবে। অতি উচ্চ সবসময় 90 ডিগ্রির অপোজিটেরটাই হবে, কিন্তু লম্ব এবং ভূমি কিন্তু সম্পূর্ণ ডিপেন্ডিং অন দি চুজ অফ থিটা। তো এখন এই লম্ব, ভূমি এবং অতিভুজ এই তিনটে বাহুর অনুপাত, বাহুর দৈর্ঘ্যের অনুপাত দিয়ে আমরা যে ছটি ট্রিগোনোমেট্রিক রেশিও বা ট্রিগোনোমেট্রিক ফাংশন ডিফাইন করেছি সেটা হচ্ছে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। সাইনটা কি? সাইনটা হচ্ছে আমাদের কাছে যে সাইন থিটাটা রয়েছে, সাইনটা কি? সাইনটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। কসটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ট্যানটা হচ্ছে লম্ব বাই ভূমি। এবার কোসেক থিটা হচ্ছে সাইনেরই অপোজিট, মানে সাইনেরই রেসিপ্রোকাল বা অনন্যক। সাইন থিটার যে অনন্যক সেটা হচ্ছে অতিভুজ মানে কোসেক থিটা। অর্থাৎ সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক হবে অতিভুজ বাই লম্ব। আর কজের যে অনন্যক 1/cos সেটাই হচ্ছে সেক থিটা। অর্থাৎ কস যদি ভূমি বাই অতিভুজ হয়, সেকটা হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি। আর ট্যানের অনন্যক হচ্ছে কট থিটা, অর্থাৎ ট্যান যদি লম্ব বাই ভূমি যেহেতু, তাহলে কটটা হবে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এই ছটা রেশিও সম্পর্কে আমরা আলোচনা করেছি এর আগে ক্লাস 10-এ। মানে কোসেক থিটা আর কিছুই না, কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা। কোসেক থিটা মানে হইলো 1/sin থিটা। তারপর সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। এবং কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা। আবার অন্যভাবে যদি বলি, ট্যান থিটা মানে কিন্তু অবশ্যই আমি বলতে পারি সাইন থিটা বাই কস থিটা। তার মানে কট থিটা বলতে গেলে আমরা বলতেই পারি কস থিটা বাই সাইন থিটা। তো এই সমস্ত সম্পর্ক কিন্তু আমাদের আগের পূর্ব পরিচিত, আমরা কিন্তু অবশ্যই এগুলো সম্পর্কে আলোচনা আমরা ক্লাস 10-এ শুনেছি, জেনেছি, অঙ্ক করেছি, পরীক্ষা দিয়ে এসেছি। এখন কিন্তু সেটাকেই রিক্যাপ করছি আর একবার, কারণ আমরা জাস্ট যে ইট পাথর বালি যেগুলো বলছি বিল্ডিং তৈরি করতে কাজে লাগবে, সেগুলোকে জাস্ট একটু ভালো করে আমরা গুছিয়ে নিচ্ছি। তারপর সেগুলো দিয়ে কিন্তু ডাইরেক্ট ক্লাস 11-এর বিল্ডিং তৈরির কাজ শুরু করতে হবে। ক্লাস 11-এর ভিত্তিটা তৈরি করা হচ্ছে এখন আজকের ক্লাসে। ঠিক আছে, আজকের ক্লাসে আমি কোনো 11-এর পোর্শন নিয়ে আলোচনাই করব না। ভিত্তির আগে ঠিক করে তৈরি হোক, তারপর আমরা হায়ার লেভেলে যাচ্ছি নেক্সট ক্লাস থেকে। কিন্তু বেসটা আমি চাইছি কমপ্লিটলি ক্লিয়ার থাকুক আর কমপ্লিটলি পরিষ্কার থাকুক। এই ভিডিওটা দরকার হলে আরো একবার দেখবে, কিন্তু কনসেপ্টটা যখন একদম সুন্দর করে গুছিয়ে আমি একটা ভিডিওর মাধ্যমে নিয়ে চলে আসছি, ফলে সেক্ষেত্রে আমাদের ইন ফিউচার নেক্সট ক্লাস থেকে আমাদের কিন্তু ক্লাস 11-এর জিনিসগুলো শিখতে, জানতে এবং বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো, তার ডেফিনেশন, এবং তাদের মধ্যে তিনটে সম্পর্ক ছিল। যার মধ্যে বেসিক যে রিলেশনটা ছিল সেটা হচ্ছে, বেসিক যে ফর্মুলা আমাদের কাছে ছিল সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তিনটে মাত্র ফর্মুলা ছিল সেখানে। এখন আমরা আস্তে আস্তে ক্লাস 11-এ অনেক ফর্মুলা শিখবো, অনেক ফর্মুলা জানবো ইয়ে থেকে, ট্রিগোনোমেট্রির। ঠিক আছে, কিন্তু ক্লাস 10-এ কিন্তু আমাদের মূলত তিনটে ফর্মুলা আমাদের জানতে হতো বেসিক্যালি। সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর দ্বিতীয়ত কি জানতে হতো, ট্যান এবং সেকের মধ্যে একটা রিলেশন আছে আর কট এবং কোসেকের মধ্যে রিলেশন আছে। তোমরা এই জিনিসটা ভেবেছো কিনা জানি না, আশা করি অনেকেই ভেবেছো, অনেক টিচারই হয়তো তোমাদের বলেছেন যে শুধুমাত্র এটা জানলেই বাকি দুটো নিজে লেখা যায়। এটা জানলেই বাকি যে দুটো ফর্মুলা রয়েছে সেটা নিজে থেকেই লেখা যায়। কি করে লেখা যায়? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু যেহেতু 1, সেটাকে আমি যদি প্রথমে সাইন দিয়ে ভাগ করি, সেটাকে যদি আমি সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করি,
তাহলে কি আসছে? পুরো জিনিসটাকে আমরা সাইন দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলাম। ভাগ করলে সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা কেটে গিয়ে 1 চলে এলো। আর কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে এক্ষুনি লিখেছি কস বাই সাইন মানে হচ্ছে কট, কস বাই সাইন মানে কট, তাহলে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু, আর 1 বাই সাইন মানে লিখে দিয়েছি কোসেক, তাহলে 1 বাই সাইন মানে সাইন স্কোয়ার তার মানে কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা, তাহলে আমরা সেখান থেকে বলতেই পারি যে কোসেক স্কোয়ার থিটা, আর কট স্কোয়ারটা যদি মাইনাস করে যায় তাহলে এদিকে পড়ে থাকবে শুধুমাত্র 1। তাহলে এরকম ভাবে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবং আরো একটা ফর্মুলা আমরা এখান থেকে করে নিতে পারি, সেটা হচ্ছে এই সাইন কসকে, এই যে প্রথম যে ফর্মুলাটা রয়েছে, ফার্স্ট যে ফর্মুলাটা রয়েছে তাকেই যদি আমরা এখন আগেরটাতে সাইন দিয়ে ভাগ করেছিলাম এটাতে কস স্কোয়ার দিয়ে যদি ভাগ করি আবার, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব টেন সেকেন্ড রিলেশনটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাকে যদি আমি এবার কস দিয়ে ভাগ করি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/cos স্কোয়ার থিটা। তাহলে এটা থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা। কস স্কোয়ার কেটে গিয়ে 1 চলে আসছে, আর 1/cos মানে এক্ষুনি লিখে দিয়েছি সেটা হচ্ছে সেক, যেহেতু কস স্কোয়ার আছে তাই সেক স্কোয়ার থিটা আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ট্যান স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার, মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আরো একটা রিলেশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে 3 নম্বর যে ফর্মুলাটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এই যে তিনটে বেসিক ফর্মুলাস রয়েছে এখানে, সেই তিনটে ফর্মুলা কিন্তু আমাদের একদম মনে সেই সময় বারবার রেখেছিলাম, আমরা বারবার সেই ফর্মুলা তিনটের অ্যাপ্লাই করে কিন্তু অঙ্ক করেছিলাম ক্লাস 10-এ। এখনো কিন্তু মনে রাখবো, আমি কিন্তু বারবার বলছি পুরানো জিনিস ভুলে গিয়ে কিন্তু নতুন তৈরি করা যায় না। নতুন কিছু করতে গেলে অবশ্যই পুরানোকে সাথে নিয়ে, পুরানোকে সঙ্গে নিয়ে চলতে হবে। অবশ্যই, অবশ্যই যে জিনিস আমাদের লাগবে না সেটা ভুলে যাওয়াই ভালো, কিন্তু এগুলো আমাদের অবশ্যই লাগবে। পুরানো জিনিস, পুরানো খারাপ স্মৃতি আমরা ভুলে যাব ইমোশনালি, সেগুলো ভালো, কিন্তু যেগুলো আমাদের কাজে লাগবে, যেগুলো ভবিষ্যতে আমাকে এগিয়ে দিতে সাহায্য করবে, ভবিষ্যতে জিনিসটাকে আরো বেশি আমাদের ইমপ্রুভ করতে সাহায্য করবে, সেই জিনিসগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। যেমন ক্লাস 11-এর ট্রিগোনোমেট্রি করতে আমরা কিন্তু ক্লাস 10কে অগ্রাহ্য করে, রিজেক্ট করে, তাকে ভুলে গিয়ে, তাকে মন থেকে মুছে ফেলে, মাথা থেকে আউট করে দিয়ে আমরা কিছু করতে পারবো না। তাদেরকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে। আমরা কিন্তু এই যে তিনটে ফর্মুলা বলেছি, নতুন করে কিন্তু ফর্মুলা অনেক আবিষ্কার হবে। অনেক আবিষ্কার হবে বলতে, আবিষ্কৃত যে ফর্মুলাগুলো সেগুলো আমরা পড়বো ক্লাস 11-এ, কিন্তু এগুলোকে কিন্তু বাদ দিয়ে কোনো কাজ হবে না। এগুলোও কিন্তু আমাদের সাথে সাথে চলবে, সাথে সাথে কাজে লাগবে, যতই নতুন ফর্মুলা আসুক না কেন। তাই একদম এগুলো হচ্ছে বেসিক তিনটে ফর্মুলা, যেটাকে বাদ দিলে হবে না। তাই অবশ্যই আমরা সেগুলোকে রিভাইজ করে নিতে হবে, রিক্যাপ করে নিতে হবে, এবং সেই রিভিশন ক্লাসই কিন্তু আজকে হচ্ছে। এবং আমার মতে এরকম টাইপের রিভিশন ক্লাস বা এরকম কম্প্যাক্ট ওয়েতে সম্পূর্ণ জিনিসটা একটা মাত্র ক্লাসের মধ্যে আলোচনা, সেটা আর কোনো ভিডিওতে তোমরা পাবে বলে মনে হয় না। ঠিক আছে, তো যাই হোক, চলে আসি এই টাইপের, এবার এই টপিকের উপর কি কি প্রবলেম আমরা সলভ করতে পারি এই তিনটে ফর্মুলা দিয়ে, সেগুলোর জন্য। ঠিক আছে, প্রথমত যেটা চলে আসছে সেটা হচ্ছে নিচে প্রদত্ত সম্বন্ধগুলির মধ্যে কোনটি সঠিক, নিচে প্রদত্ত সম্বন্ধগুলির মধ্যে কোনটি সঠিক। ঠিক আছে, তো এখানে কি বলে রাখা দরকার, এটা করতে গেলে আমরা যেটা বলে রাখবো সেটা হচ্ছে সাইন থিটা, সেটার মান সবসময় -1 থেকে 1-এর মধ্যে থাকে। এখন আমরা মাইনাসের মান পড়িনি, কিন্তু আমি সেটুকুনি বলে রাখছি, সাইন থিটার মান কিন্তু -1 থেকে 1-এর মধ্যে থাকে।
কস থিটার মান সেটাও সবসময় -1 থেকে 1 মধ্যে থাকবে। কখনো কস থিটার মান 1 থেকে বড় হয়ে যাবে না, -1 থেকে ছোট হয়ে যাবে না। সাইন থিটার মান কখনো 1 থেকে বড় হবে না, -1 থেকে কিন্তু ছোট হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে cos থিটা 7/5। প্রথম অপশন যেটা দিয়েছে, আমি একটা একটা করে আলোচনা করছি। প্রথম অপশন যেটা দিয়েছে সেটা হচ্ছে cos থিটা 7/5। তার মানে উপরে বড় সংখ্যা আছে, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা। ঠিক আছে, কোনো অনুপাতে যদি বড় বাই ছোট থাকে, বড় সংখ্যা উপরে থাকে, ছোট সংখ্যা যদি নিচে থাকে, তাহলে সেই অনুপাতের মান কিন্তু 1 হবে, মানে 1 থেকে বড় হবে। উপরে বড় সংখ্যা থাকে মানে সেটা 1 থেকে বড়, উপরে ছোট সংখ্যা থাকে মানে সেটা 1 থেকে ছোট অনুপাতটা। ঠিক আছে, সেই রেশিওর যে ভ্যালুটা, সেই ফ্র্যাকশনটা, সেই ভগ্নাংশটা 1 থেকে কিন্তু ছোট ভগ্নাংশ। যদি নিচে বড় সংখ্যা থাকে, উপরে ছোট সংখ্যা থাকে, তাহলে সেটা 1 থেকে ছোট হবে। উপরে বড় থাকলে মোট কথা 1 থেকে বড় হবে, উপরে ছোট থাকলে 1 থেকে ছোট হবে, ব্যাস। উপরে যেটা থাকবে সেটাই হবে। তাহলে উপরে বড় সংখ্যা আছে মানে সেটা 1 থেকে বড়। কিন্তু cos থিটা সবসময় -1 থেকে 1 মধ্যে থাকে, 1 থেকে বড় হতে পারে না। কিন্তু cos থিটার মান কিন্তু সবসময় -1 থেকে 1 মধ্যে থাকে। ফলে আমরা প্রথম অপশনটা ভুল, প্রথম অপশনটা cos থিটার মানটা 1 থেকে বড়, সেটা সঠিক নয়। কোনটি সঠিক জিজ্ঞাসা করে, তার মানে তিনটে বেঠিক আছে এখানে। তিনটে এমন অপশন লুকিয়ে রয়েছে যে তিনটা অপশন সঠিক নয়। ঠিক আছে, আমার সঠিক অপশন এখানে একজনই আছে, সেই সঠিক অপশনটাই খুঁজে বার করতে হবে। এবার চলে আসি অপশন বি তে। এবার চলে আসবো হচ্ছে অপশন বি। অপশন বি তেও দেখতে পাচ্ছি সাইন থিটা ইকুয়ালস টু দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো যেহেতু উপরে প্লাসে রয়েছে, তেমন উপরটা বড় হবে না নিচেরটা বড় হবে? অবশ্যই উপরের সংখ্যাটা বড় হবে, কারণ উপরটা প্লাসে রয়েছে, অ্যাড হচ্ছে। আর নিচে রয়েছে হচ্ছে ছোট সংখ্যা, কারণ মাইনাস হচ্ছে। যে কোনো দুটো স্কোয়ারের সাম উপর সাম করলে অবশ্যই সেটা মাইনাসের থেকে কিন্তু বড়ই হবে স্বাভাবিকভাবে। তো এটাও 1 থেকে বড় হয়ে গেলে উপরে যেহেতু বড় সংখ্যা। কিন্তু সাইন থিটার মান সেটা কখনোই 1 থেকে বড় হয় না, 1 থেকে ছোট হতে পারে বা সমান হতে পারে। তাই এটাও ভুল। এই অপশনটাও কিন্তু, অপশন বি ইজ অলসো রং। চলে আসবো হচ্ছে অপশন সি তে এবং অপশন ডি তে। আগে অপশন ডিটা আমি বলি, আগে অপশন ডিটা বলি, তারপর সি তে আসছে। অপশন ডি হচ্ছে sec থিটা ইকুয়ালস টু 4/5। sec থিটা সমান 4/5। sec থিটা 4/5, sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা। sec থিটা মানে হলো 1/cos থিটা, তাহলে 1/cos থিটা যদি 4/5 হয়, তাহলে উল্টে যদি দিই তাহলে cos থিটা হতে কত হবে, 5/4। মানে আবার উপরে বড় সংখ্যা চলে এলো, তার মানে 1 থেকে বড় চলে এলো, যেটা সম্ভব নয়। ঠিক আছে, যা সম্ভব নয়। তার মানে অপশন থ্রিটাও কিন্তু ইনকারেক্ট, মানে অপশন ডিটা। তাহলে পড়ে রইলো সব একমাত্র সঠিক অপশন হচ্ছে tan থিটা ইকুয়ালস টু 45। tan থিটা সমান 45। tan এর মান কিন্তু 1 চেয়ে বড় হতেই পারে, tan থিটার মান কিন্তু 1 চেয়ে বড় অবশ্যই হতে পারে। তাহলে অবশ্যই tan থিটা ইকুয়ালস টু 45 সেটা সঠিক অপশন। বোঝা গেছে কেন, কিভাবে, কোন রেসপেক্টে আমরা বললাম যে মানে সঠিক হবে কি বেঠিক হবে। ঠিক আছে, যেমন এই যে আমরা ট্যান থিটার যে গল্পটা করলাম, ট্যান থিটাটা কিন্তু সবসময় 1 থেকে বড় হতে পারে, 1 সমানও হতে পারে। ঠিক আছে, ট্যান থিটার মান 1 সমান হতে পারে, আবার 1 থেকে বড়ও হতে পারে। কিন্তু cos থিটার মান বা সাইন থিটার মান সেটা কিন্তু -1 থেকে 1 মধ্যে থাকবে। ঠিক আছে, -1 থেকে 1 মধ্যে কিন্তু থাকবে। আর ট্যান থিটার মান কিন্তু যা খুশি হতে পারে। এখানে বলে রাখি, ট্যান থিটার মান কিন্তু যে কোনো বাস্তব মান হতে পারে, যে কোনো বাস্তব মান হতে পারে। ঠিক আছে, ট্যানের মানটা সেটাকে আমরা সাধারণত লিখে থাকি এরকম ভাবে, -∞ < tan
থিটা লেস দেন ইনফিনিটি। এটাকে বলা হয় ইনফিনিটি সাইন বা অসংজ্ঞাত বা অসীম। এটাকে বলা হয় অসীম, নট অসংজ্ঞাত। এটা হচ্ছে অসীম। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এখন যদি বুঝতে না পারো বোঝার দরকার নেই। এখন আমি এগুলো নিয়ে ডিটেলস ইন ফিউচার সব প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করব। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। ঠিক আছে, যাই হোক, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে cos থিটা মাইনাস সাইন থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু রুট টু সাইন থিটা। তাহলে সেক্ষেত্রে cos থিটা প্লাস সাইন থিটার মান কত হবে? cos থিটা মাইনাস সাইন থিটা যদি রুট টু সাইন থিটা হয়, তাহলে cos থিটা প্লাস সাইন থিটার মানটা কত হবে? তো আমি ধরে নিচ্ছি সেটার মানটা এক্স হবে, সেটার মানটা আমি ধরলাম এক্স হবে। তাহলে সুতরাং cos থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, এই দুটোকে স্কোয়ারিং আর অ্যাডিং করলাম। তাহলে এটা স্কোয়ার করলে কত পাবো? রুট টু সাইন থিটা তো ছিলই, তার আবার স্কোয়ার প্লাস, আর এখানে cos থিটা প্লাস সাইন থিটা মানে কত সেটাই বসালাম। সরি, আমাকে বার করতে বলছে cos থিটা প্লাস সাইন থিটার মান, তাহলে এখানে এটা এক্স হবে। সরি, এটা আমাদের কাছে হয়ে যাবে এক্স। আর এটা হয়ে যাবে হচ্ছে রুট টু সাইন থিটা মাইনাসের ভ্যালুটা। এবার যদি আমরা সিম্পলিফাই করি এখানে, তাহলে কি পাচ্ছি? এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে যাচ্ছে এটা। তাই তো, আমরা ফর্মুলা তো জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই তো, তাহলে সেই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এটাই হচ্ছে তার মানে cos থিটা আর বিটাই হচ্ছে সাইন থিটা, তার জন্য এই পুরো পোর্শনটা এরকম ফরম্যাটে রয়েছে। তাহলে টু ইন্টু cos থিটা মানে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, দিস ইজ ইকুয়াল টু, এখানটা কত থাকছে? এখানে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার, রুট টুর স্কোয়ার মানে হচ্ছে টু, যে কোনো কিছুর রুট ওভার টু তার আবার স্কোয়ার করলে কত হবে? টুই হবে। রুট করা মানে কারোর কাছ থেকে 2 টাকা নিয়ে নিলাম, আবার স্কোয়ার করা মানে তাকে আবার 2 টাকা দিয়ে দিলাম, তার মানে কত থাকবে? দুই থাকবে, তার কাছে ভিতরে যেটা রয়েছে সেটাই থাকবে। আর সাইন থিটা হোল স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এটা কিন্তু একটা সত্য মিথ্যা দিয়েছিল তোমাদের, যে সাইন থিটার হোল স্কোয়ার, যে কোনো সাইন কেন, যে কোনো যদি হোল স্কোয়ার করি, সাইন কস ট্যান যাই হোক না কেন, সেটা মানে কিন্তু সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এক্স স্কোয়ার মানে কত হবে? 2, এখানে 2 ইন্টু 1 মানে 2, আর এখানকার যে 2 সাইন স্কোয়ার থিটা সেটা মাইনাস হয়ে যাবে। তার মানে কত থাকছে? 2 কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানেই হচ্ছে কস স্কোয়ার থিটা। তাই তো, কারণ আমরা জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তার মানে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, আর সাইন স্কোয়ারটা ওদিকে যাবে মাইনাস হয়ে। তাহলে এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় কস স্কোয়ার থিটা বসালাম। তাহলে বসালে তো এটা পাচ্ছি, তাহলে এটা কার মান পাচ্ছি? এটা হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু, এটা হলো এক্স স্কোয়ারের মান। তাহলে এক্স এর মানটা কত হবে? এটা যদি এক্স স্কোয়ারের মান এরকম হয়, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? প্লাস মাইনাস রুট ওভার 2 কস স্কোয়ার থিটা। তার মানে প্লাস মাইনাস, এবার 2 যেহেতু রয়েছে তার রুট করলে রুট 2, আর কস স্কোয়ার যেহেতু রয়েছে তার রুট করলে শুধু কস।
তাই তো, প্লাস মাইনাস টু রুট টু কস থিটা। কিন্তু যেহেতু থিটার মানটা এখানে কোয়েশ্চেনে 0 থেকে π/2 এর মধ্যে দিয়েছে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট বলা হয় এটাকে। এটা নিয়ে আমি ডিটেলসে ইন ফিউচার আমরা আলোচনা করব, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাসে কিন্তু আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এরকম বিভিন্ন কোয়াড্রেন্ট সম্পর্কে, 4টে কোয়াড্রেন্ট সম্পর্কে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে? এই যে 0 থেকে π/2 এর মধ্যে থাকা, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে। থিটা অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, এবং সেখানে থাকলে কি ঘটনা ঘটে, সাইন কজের ভ্যালু কিরকম হয়, সেগুলো ডিটেলসে আলোচনা হবে সেই ক্লাসে। অর্থাৎ তার জন্য আমাদের দেখতে হবে কিন্তু নেক্সট ক্লাসটা, এবং তার আগে অবশ্যই সুন্দর করে এই ক্লাসটা কিন্তু কমপ্লিট করে রাখতে হবে দেখে। তাহলে যেহেতু প্রথম কোয়াড্রেন্টে, সেখানে কিন্তু কোনো নেগেটিভ মান আসে না। ঠিক আছে? সাইন কজের ক্ষেত্রে কিন্তু কখনো নেগেটিভ মান বা সাইন কজ ট্যান, কোনো 6টা রেশিওর মধ্যে কোনোটারই নেগেটিভ মান আসে না, যখন অ্যাঙ্গেলটা 0 থেকে π/2 এর মধ্যে বা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে। π/2 মানে কি? π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যখন থাকবে, তখন কিন্তু কোনো নেগেটিভ মান দিতে পারে না। তাহলে এক্স এর যে মানটা, সেটা কি হবে? পজিটিভ হবে। এক্স এর যে মানটা, সেটা কিরকম হবে? পজিটিভ হবে। তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে যাবো হচ্ছে পজিটিভ ভ্যালুটা। প্লাস মাইনাস আসলেও আমরা শুধুমাত্র প্লাসটাই অ্যান্সার হবে, মাইনাসটা নয়। তাহলে এটাই অ্যান্সার। এটা কত নম্বর অপশনে রয়েছে? রুট টু গস থিটা পেয়েছি। রুট টু গস থিটা রয়েছে হচ্ছে অপশন এ তে। রুট টু গস থিটা রয়েছে হচ্ছে অপশন এ তে। তাহলে সেটাই কারেক্ট অপশন। বোঝা গেছে? একদম সুন্দর করে করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে দেখি কি বলছে। নেক্সট কোয়েশ্চেনটা বলেছে 3 sin θ + 4 cos θ = 5। 3 sin θ + 4 cos θ = 5। তাহলে 4 sin θ - 3 cos θ কত হবে? 3 sin θ + 4 cos θ = 5, দেন 4 sin θ + 3 cos θ, তার মান কত হবে? ঠিক আছে, তাহলে এখানে লিখি 3 sin θ কি দিয়েছে, +4 cos θ = 5। তাহলে 3 sin θ সেটা সমান কত হবে? ঠিক আছে, তাহলে একইভাবে যদি আমরা করি, এটাকে যদি এক্স ধরে নিই, আমরা যদি এটাকে ধরে নিই, এটার ভ্যালু হচ্ছে এক্স। তাহলে এবার যদি বোথ সাইড স্কোয়ার করি, তাহলে কি আসছে? স্কোয়ারিং করলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3 sin θ +4 cos θ হোল স্কোয়ার। বা একবারই স্কোয়ারিং অ্যাডিং করে দিই, তাহলেই সুবিধা হবে, এভাবে না লিখে একবারই করে দিই, যেরকম আমরা আগেরটাতে করেছিলাম। আগেরটা তো আমাদের কিছুটা এরকমই অঙ্ক দিয়েছিল, তো সেখানে যা করেছি এখানেও সেটাই সেভাবে করে দিচ্ছি। তাহলে 3 sin θ প্লাস, আগেরটাতে প্লাসের ভ্যালুটা বার করতে বলেছি, এবার মাইনাসেরটা। 4 cos θ তার হোল স্কোয়ার +3 sin θ সমান এটা স্কোয়ার মানে 5 স্কোয়ার +x²। তাহলে এখান থেকে 3 sin θ + 4 cos θ হোল স্কোয়ার, তার মানে কত? 3 sin θ + 4 cos θ হোল স্কোয়ার করলে কত হবে? 3 sin θ মানে হচ্ছে, একদম ভেঙে ভেঙে করছি সবার জন্য, a² + 2ab a কত? 3 sin θ, b কত? 4 cos θ প্লাস b² মানে 4 cos θ হোল স্কোয়ার প্লাস, পরের পোর্শনটা 3 sin θ। ও সরি, এখানে একটু ভুল হয়েছে, এটা 3 4 আছে। এটা হচ্ছে কোয়েশ্চেনটা লিখতে একটু ভুল হলো, এটা 4 হবে, এটা 3 হবে।
এবার ঠিক আছে। পরের যে পোর্শনটা সেটাকে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি? এটা হচ্ছে প্রথম পোর্শনের ভাঙাটা। আর পরের পোর্শনটা থেকে আমরা পাচ্ছি যে 4 sin θ তার হোল স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাস রয়েছে তাহলে -2 আসবে, অর্থাৎ -2 ইন্টু 4 sin θ ইন্টু 3 cos θ আর প্লাস 3 cos θ হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার মানে 25 আর x স্কোয়ার মানে x স্কোয়ার। তাহলে এবার যদি আমরা একটু সিম্পলিফাই করি, স্কোয়ার গুলোকে যদি ক্যালকুলেট করি তাহলে কি পাবো? এবং কিছু যদি কেটে যায় তাহলে কেটেও দেবো অবশ্যই। 3 sin θ, 3 স্কোয়ার মানে 9 আর sin θ স্কোয়ার মানে sin²θ। এখান থেকে যেটা পাচ্ছি 3 দুগুণী 6, 4 6 24, ঠিক আছে, তার মানে 24 sin θ cos θ, এই রেশিও, এই যে ক্যালকুলেশনটা। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি 4 স্কোয়ার মানে 16, সেই সাথে cos²θ। এবার পরের পোর্শনটাতে প্লাস 4 স্কোয়ার মানে আবার 16 sin²θ। আর এখানে আবার 4 দুগুণী 8, 3 8 24, তাহলে -24 sin θ cos θ। অ্যান্ড লাস্ট যেটা রয়েছে 3 cos θ হোল স্কোয়ার, তার মানে হচ্ছে প্লাস 3 স্কোয়ার মানে 9 আর cos²θ। তাহলে এখান থেকে 24 sin θ cos θ এখানেও রয়েছে, এখানেও রয়েছে, কেটে যাচ্ছে। কেটে গিয়ে যেটুকুনি পড়ে থাকছে 9 sin²θ, এখানেও রয়েছে একটা, আর এখানে 9 cos²θ রয়েছে। তাহলে 9 যদি কমন নিই বা ওরকম ভাবে না লিখে 9 sin² θ আর 16 sin²θ, তার মানে 25 sin²θ প্লাস 16 cos²θ আর এখানে 9 cos²θ, তাহলে পুনরায় 25 cos²θ ইকুয়ালস টু এখানে কত 25 প্লাস x²। তাহলে এখান থেকে যদি 25 কমন নিই তাহলে আবারও cos²θ প্লাস sin²θ পড়ে থাকছে, cos² θ প্লাস sin² θ পড়ে থাকছে, আর ইকুয়ালস টু এখানে পড়ে থাকছে 25 প্লাস x²। তাহলেই 25 যদি এখান থেকে ক্যান্সেল, এখানে 25 আর cos² θ প্লাস sin² θ মানে 1, তার সঙ্গে 25 গুণ করলে 25ই হবে, সেটা আর বলার কিছু নেই, কারণ এই পোর্শনটা হচ্ছে 1। তাহলে এবার 25 যদি কেটে যায় তাহলে x² এর মানটা ওদিকে তাহলে কত পড়ে থাকলো? 0 পড়ে থাকলো। তাহলে x² 0 মানে x এর একটা মাত্র ভ্যালু, সেটা হচ্ছে 0। তাই তো, 0 স্কোয়ার করলে 0 হবে, তাহলে এক্স এর যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 0 বা 0। তার মানে অপশন কোনটা সঠিক? অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অপশন। অপশন বি হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, ব্যাস। এবার চলে আসি আবার পরের অঙ্কে কি দিচ্ছে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে 3 sin θ প্লাস 4 cos θ ইকুয়ালস টু 5, আবার সেম ইকুয়েশন দিয়েছে। 3 sin θ প্লাস 4 cos θ ইকুয়ালস টু 5 ইকুয়াল, তাহলে সাইন থিটার ভ্যালুটা কত হবে? সাইন থিটার ভ্যালুটা কত হবে? ঠিক আছে, এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, এখানে আমরা এবার একটু বলি জিনিসটাকে। সেটা হচ্ছে যখন দেখবো যে 3 sin θ প্লাস 4 cos θ ইকুয়ালস টু 5 আসছে, 3 sin θ প্লাস 4 cos θ ইকুয়ালস টু 5, একটা শর্ট ট্রিক্স বলে রাখি এবার। এতক্ষণ তো বড় করে করে করলাম প্রত্যেকটা, এবার একটু শর্ট ট্রিক্স এর দিকে আসি। সেটা হলো যখন দেখবো যে 3 sin θ, এরকম টাইপের কোন একটা কোয়েশ্চেন দিচ্ছে যে সামথিং 3 sin θ বা a sin θ প্লাস b cos θ
ইকুয়ালস টু সি, এবং সেখান থেকে সাইন থিটা এবং কস থিটার ভ্যালু জিজ্ঞাসা করছে, সাইন থিটা কস থিটার ভ্যালু জিজ্ঞাসা করছে, তখন আমরা বুঝবো সাইন থিটার যে মানটা হবে সেটা হচ্ছে এ বাই সি, আর কস থিটার ভ্যালুটা হয়ে যাবে, কস থিটার পাশে কত রয়েছে বি, তাহলে হয়ে যাবে বি বাই সি। ঠিক আছে, বি বাই সি, এবং অবশ্যই সি এর মানটা কিন্তু সেক্ষেত্রে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতে হবে, যেমন এক্ষেত্রে এবার আমি ভেরিফাই করি এই অঙ্কটার ক্ষেত্রে কি ঘটছে। এই অঙ্কটার ক্ষেত্রে কি ঘটছে আমি ভেরিফাই করে দিচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছিস যে ফাইভটা রয়েছে, সেই ফাইভটা কিন্তু থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার করে রুট করলে কিন্তু ফাইভ আসে। থ্রি স্কোয়ার হচ্ছে 16, থ্রি স্কোয়ার হচ্ছে 9, আর ফোর স্কোয়ার হচ্ছে 16, তার রুট করলে কত হচ্ছে, রুট 25 হচ্ছে, আর রুট 25 করলে কত হচ্ছে, 5 হচ্ছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি সাইন থিটার ভ্যালুটা বার করতে বলে, তাহলে সাইনের সঙ্গে কত রয়েছে, আমাদের রিলেশনটা কিরকম রয়েছে, রিলেশনটা রয়েছে হচ্ছে 3 সাইন থিটা প্লাস 4 কস থিটা ইকুয়ালস টু 5। তাহলে সেখান থেকে আমি যদি বলি যে 3/5 সাইন থিটা, মানে দুটো অনুযায়ী ফাইভটাকে যদি ভাগ করে দিই প্রত্যেকটাকে, তাহলে এটা 1 হয়ে যাবে। এবার সাইন থিটার সঙ্গে যে সংখ্যাটা এসছে, সাইন থিটার সঙ্গে যে সংখ্যাটা আছে 3/5, সেটাই হবে সাইন থিটার মান। আর কজের সঙ্গে যে সংখ্যাটা রয়েছে সেটাই হবে কস থিটার মান। ঠিক আছে, তার মানে এখানে সাইন থিটার ভ্যালু, যেহেতু সাইন এর সঙ্গে 3 রয়েছে আর এখানে 5 ভাগ করলে 3/5টাই হবে সাইন থিটার ভ্যালু। আর 4/5 যেটা বলছি সেটা হয়ে যাবে কজের ভ্যালু। আর অবশ্যই এটা যদি সাইনের ভ্যালু হয়, এটা যদি কজের ভ্যালু হয়, আর সাইন থিটা বাই কস থিটা মানে হলো কট থিটা, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে আমাদের কাছে ট্যান থিটা, ফলে সেক্ষেত্রে কি হচ্ছে 3/4, 3/4, সেটা হয়ে যাবে ট্যানের ভ্যালু। ঠিক আছে, আর 5/3 যদি বলি তাহলে সেটা হয়ে যাবে কোসেকের ভ্যালু, কারণ 5/3 হচ্ছে 3/4 এর রেসিপ্রোকাল বা অনন্যক, অর্থাৎ সাইন থিটার রেসিপ্রোকাল। তো সাইন থিটার রেসিপ্রোকাল কি হবে, কোসেক থিটা হবে। বোঝা গেছে, এটা হচ্ছে শর্ট ট্রিক্স এর মাধ্যমে বললাম অঙ্কটাকে। এবার শর্ট ট্রিক্স এর মাধ্যমে আরো একটা বড় কোয়েশ্চেনকে দেখে মনে হচ্ছে কি ভয়ঙ্কর একটা কোয়েশ্চেন, কি করে করব, কত সময় লাগবে একটা এমসিকিউ করতে, এটা করতে গেলে একদম সময় লাগবে না, আমি যে ট্রিক্স বলবো সেটা 1 সেকেন্ডে অ্যান্সার বলবে, 1 সেকেন্ডেই অঙ্কটার অ্যান্সার আমরা বলতে পারবো। কি করবো, জাস্ট এত বড় কোয়েশ্চেনে আমি শুধুমাত্র যদি এক্স ইকুয়ালস টু ওয়াই ধরে নিই, এক্স ইকুয়ালস টু ওয়াই ধরে প্রথমটাকে স্যাটিসফাই করছে নিশ্চয়ই, কারণ আমি যদি এক্স আর ওয়াই সমান ধরি তাহলে কস টু দি পাওয়ার 4 এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4 এক্স, নিচে রয়েছে কস স্কোয়ার ওয়াই, এটার নিচে রয়েছে সাইন স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 1 স্যাটিসফাই করছে, কারণ এক্স আর ওয়াই যদি সমান ধরি আমি, তাহলে কস টু দি পাওয়ার 4 এক্স, আর ওয়াইটা যেহেতু এক্স এর সঙ্গে সমান তাহলে সেটাকে আমি কস স্কোয়ার এক্স বলতে পারি। আর যেহেতু সাইন স্কোয়ার ওয়াই মানে ওয়াইটাই এক্স এর সঙ্গে সমান, তাহলে এটাকেও সাইন স্কোয়ার এক্স বলতে পারি। এবার উপরে 4 cos টু দি পাওয়ার 4 এক্স, নিচে কস স্কোয়ার এক্স এসে গেল, তার মানে কাটলে উপরেই একটা, উপরেই থাকলো কস স্কোয়ার এক্সটা, উপরে সাইন টু দি পাওয়ার 4 এক্স, নিচে সাইন স্কোয়ার এক্স, কাটলে উপরে সাইন স্কোয়ার এক্স থাকলো, আর কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে তো 1, তার মানে এখানে যে কন্ডিশনটা দিয়েছে সেটা কিন্তু এক্স ইকুয়ালস টু ওয়াই ধরলে স্যাটিসফাইড হচ্ছে, সিদ্ধ হচ্ছে, মানে এক্স ইকুয়ালস টু ওয়াই ধরলে এটা ফুলফিল হচ্ছে, এটাকে মেনে চলছে। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই জন্য তাহলে এটার ভ্যালু কত হবে সেটা হিসাব করে নিলেই হয়ে গেল কাজ। তাহলে সুতরাং cos টু দি পাওয়ার 4y
সেটার ভ্যালু কত হবে? যদি এক্স আর ওয়াই যেহেতু সমান, তার মানে সেখান থেকে আমরা বলতে পারছি cos টু দি পাওয়ার 4 x হবে, ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে দিতে পারি, যেহেতু এক্স আর ওয়াই সমান ধরছি আমরা এখানে প্রথম থেকেই। অর্থাৎ এক্স ইকুয়াল ওয়াই ধরলে এটা স্যাটিসফাই হচ্ছে, আর যার জন্য এটা স্যাটিসফাই হচ্ছে তার জন্য এই কোয়ান্টিটিটার ভ্যালু কত হবে, এই রাশিমালাটার মান কত হবে, সেটাই আমাদের বার করতে দিয়েছে এখানে। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই এর জন্য যেহেতু প্রথম গিভেনটা স্যাটিসফাই হয়েছে, তাহলে যেটা বার করতে বলছে রিকোয়ার্ডটা, সেটা কত হবে, সেই ভ্যালুটা আমরা জাস্ট বার করছি। তাহলে ওয়াই গুলো জাস্ট এক্স বসিয়ে দিলাম, তাহলে এখানেও কাটলে আমরা কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স পেয়ে যাচ্ছি, এবং যার মান অবশ্যই এক, তাই তো? তার মানে আবারও এই যে মানটা বার করতে দিয়েছে সেই মানটা কত হচ্ছে, সেই মানটা কিন্তু এক পাচ্ছি। কত পাচ্ছি? এক, অর্থাৎ অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে। অথচ আমরা যদি জেনারেল ভাবে করতে যাই এক্স ওয়াই কে আলাদা ধরে, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, এটা একটা সাবজেক্টিভ প্রবলেম, সেটা আমাদের এমসিকিউ তে দিয়েছে। তারা যদি একটা এক্সামিনার বা যিনি কোয়েশ্চেন করছেন সেটা তারা যদি একটা সাবজেক্টিভ প্রবলেমকে, একটা 5 নম্বরের প্রবলেমকে 1 নম্বরের প্রবলেমে দিতে পারে, একটা এমসিকিউ তে দিয়ে দিতে পারে, তাহলে আমরা কেন সাবজেক্টিভ প্রবলেমটাকে এমসিকিউ এর মতো করে আমরাও ট্রিক্স খাটাতে পারবো না? আমরাও পারবো, আমরাও ট্রিক্স খাটিয়ে জিনিসটাকে, তারা যেমন কম নম্বরে একটা বড় অঙ্ক দিয়েছে, আমরাও কিন্তু কম নম্বরের মতো করেই জিনিসটাকে অ্যাটেন্ড করে আসবো এবং সঠিকভাবে অ্যাটেন্ড করে আসবো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে সেটা হচ্ছে কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়ালস টু এ। কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়ালস টু এ। তাহলে প্রমাণ মানে জাস্ট কস আলফার ভ্যালুটা বার করতে বলেছে। তো কোসেক আলফা মানে কত? কোসেক আলফা মানে হচ্ছে 1 বাই, আমরা কোসেক আলফাকে লিখতেই পারি হচ্ছে 1 বাই সাইন আলফা। কোসেক আলফা মানে হচ্ছে 1 বাই সাইন আলফা লিখলাম, প্লাস আর কট আলফাকে কি লিখতে পারি? কট আলফা মানে হচ্ছে কস বাই সাইন, অর্থাৎ কস আলফা বাই সাইন আলফা। দিস ইজ ইকুয়াল টু এ। তাহলে আমরা যদি এলসিএম করি তাহলে সাইন আলফা হবে এলসিএম, আর এখানে পড়ে থাকবে 1 প্লাস কস আলফা, এবং সেখান থেকে যদি আরো এগোই আমরা, তো 1 প্লাস কস আলফা মানে তার যদি হোল স্কোয়ার করি, দুদিকেই হোল স্কোয়ার করছি, তাহলে 1 প্লাস কস আলফা, এটার হোল স্কোয়ার আসবে, সেই সাথে নিচে সাইন স্কোয়ার আলফা চলে আসবে, ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে উপরেরটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 1 প্লাস কস আলফার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার আলফাকে আবার লেখা যাবে 1 মাইনাস কস স্কোয়ার আলফা, 1 মাইনাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার। আচ্ছা, তো এখান থেকে আবার আমরা পেয়ে যাবো উপরে যে পোর্শনটা রয়েছে সেটাকে আমরা লিখতেই পারি 1 প্লাস কস আলফা হোল স্কোয়ার, যেহেতু তাহলে 1 প্লাস কস আলফা দুবার গুণফল আছে তাই হোল স্কোয়ার বলা হচ্ছে সেটাকে। এবং নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার আলফা, মানে আলটিমেটলি কিন্তু 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার আলফা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার আলফা লিখতে পারি, এবং সেটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারি, অর্থাৎ 1 প্লাস কস আলফা ইন্টু 1 মাইনাস কস আলফার ফর্মে কিন্তু আমরা অবশ্যই ফেলতে পারি, ইকুয়ালস টু স্কোয়ার। এখন 1 প্লাস কস আলফা 1 প্লাস কস আলফা কেটেই গেল, তাহলে পড়ে থাকলো এখানে উপরে 1 প্লাস কস আলফা থাকলো, আর নিচে একটা 1 মাইনাস কস আলফা থাকলো। তাহলে এখান থেকে শুধুমাত্র আমাদের কজ আলফার ভ্যালুটা বার করতে হবে। তো আমরা ক্রস মাল্টিপ্লাই করে করতে পারি, অথবা যোগ ভাগ বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করেও কিন্তু করতে পারি। ঠিক আছে, আমরা পাতি ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি, অর্থাৎ 1 প্লাস কজ আলফা ইকুয়ালস টু, যদি এদিকে মাল্টিপ্লাই করি তাহলে স্কোয়ার ইন্টু 1 মাইনাস কজ আলফা চলে আসবে, আর সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস কজ আলফা ইকুয়ালস টু স্কোয়ার, আর সেই স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি, ওয়ানের সঙ্গে গুণ করে স্কোয়ার, আর কজ আলফার সঙ্গে গুণ করে মাইনাস স্কোয়ার কজ আলফা। এবার যদি আমরা সংখ্যাগুলো একদিকে নিই আর কজ আলফাটা একদিকে নিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্রথমে স্কোয়ার কজ আলফা এদিকে চলে এলো, আর এখানে একটা কজ আলফা ছিলই, আর একইভাবে এখানে স্কোয়ার একটা ছিল ডান দিকে, আর বাদিক থেকে একটা ওয়ান মাইনাস হয়ে আসলো, তাহলে এখান থেকে কজ আলফা কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান,
আর এখানে থেকে যাচ্ছে হচ্ছে স্কোয়ার মাইনাস ওয়ান। তার মানে কত হলো? কজ আলফা ইকুয়ালস টু স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, তার মানে আমাদের সঠিক অপশন তাহলে কোনটা হবে? সঠিক অপশন হচ্ছে স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ অপশন এ ইজ কারেক্ট। অপশন এ ইজ দি কারেক্ট অপশন। বোঝা গেছে? আচ্ছা, চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন কি বলেছে দেখা যাক। পরের কোয়েশ্চেনে বলেছে এ স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু সি স্কোয়ার, দেন সাইন আলফার ভ্যালু কত হবে? আগেরটাতে আমরা কস আলফার ভ্যালু করেছি, এবার আমাদের করতে বলেছে সাইন আলফার ভ্যালু কত হবে। কি দিয়েছে? রাশিটা কি দিয়েছে? এ স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা ইকুয়ালস টু সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা। আমরা যদি সাইন কসে ভেঙে নিই জিনিসটাকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো হচ্ছে এটা স্কোয়ার বাই কস স্কোয়ার আলফা। সেক মানে হচ্ছে ওয়ান বাই কস, তাহলে সেক্স স্কোয়ার আলফা মানে ওয়ান বাই কস স্কোয়ার আলফা, আর মাইনাস বি স্কোয়ার। আর সেক্স স্কোয়ার আলফাটাকে আমরা কি লিখতে পারছি? ইনফ্যাক্ট এত কিছু করারও প্রয়োজন নেই। এত কিছু আমরা যদি নাও করি তাতেও কাজটা মিটে যাবে, কিন্তু থাক আমি ভেঙেই করি। তাহলে সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু সি স্কোয়ার। তাহলে কস স্কোয়ার আলফাকে যদি আমরা ওদিকে পাঠাই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আর নিচে কত আসছে? নিচে থাকছে হচ্ছে লসাগু করলে কস স্কোয়ার আলফাটাই লসাগু হবে, ইকুয়ালস টু সি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এই কস স্কোয়ার আলফাটাকে ওদিকে পাঠিয়ে দিই। কস স্কোয়ার আলফাকে আমরা এবার এদিকে যদি পাঠাই ডান দিকে গুণ করে দিই সি স্কোয়ারের সঙ্গে, তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু সি স্কোয়ার কস স্কোয়ার আলফা। এন্ড সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কস স্কোয়ার আলফাকে যদি এবার আমরা কস স্কোয়ার আলফাকে যদি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফায় পরিণত করে দিই, অবশ্যই লিখতে পারি কারণ একই ফর্মুলা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু ওয়ান। তাহলে কস স্কোয়ার মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা, সেটা নতুন ফর্মুলা একদমই নয়, ক্লাস 10 থেকে তোমরা করে আসছো। তাহলে পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দিয়ে গুণ হচ্ছে, তাহলে সি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এবার সাইন স্কোয়ার আলফা গুলোকে একদিকে নেবো আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে নেবো। ঠিক আছে, সংখ্যাগুলো একদিকে যাবে, তার মানে সি স্কোয়ারটা এদিকে এলে সি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আর এখানে থাকছে সি স্কোয়ার আর স্কোয়ারটা দিয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস স্কোয়ার। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার আলফা কমন নিলে আমরা পেয়ে যাবো হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে পাবো হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু কত? সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার আলফার ভ্যালুটা কত হচ্ছে? সাইন স্কোয়ার আলফার ভ্যালুটা তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? সাইন স্কোয়ার আলফা পেয়ে যাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস, যেহেতু স্কোয়ারটা ওদিকে রুট হচ্ছে এখন, তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে সঠিক অপশন তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, সেটা হলো প্লাস মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ অপশন এ ইজ দি কারেক্ট অপশন। অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, আচ্ছা এরপর নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে ওয়ান প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু থ্রি কস এ সাইন এ, তাহলে কটের মান কত হবে? কটের মানটা কত হবে? ঠিক আছে, কি দিয়ে দিয়েছে? গিভেন কি আছে? ওয়ান প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু থ্রি কস এ ইন্টু সাইন এ, তাহলে কট এ সেটা কত হবে? ঠিক আছে, কট এর ভ্যালুটা কত হবে? আমরা যদি সাইন স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই, আমরা যদি ওভারঅল সাইন স্কোয়ার দিয়ে ডিভাইড করি তাহলে কি পাচ্ছি? সাইন স্কোয়ার দিয়ে ডিভাইড করলে তাহলে প্রথমটা হয়ে যাবে ওয়ান বাই সাইন স্কোয়ার এ প্লাস এটা হয়ে যাবে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ,
আর এখান থেকে আমরা পেয়ে যাব 3 cos A sin A ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে, সবার সঙ্গে সাইন স্কোয়ারে ডিভাইড করলাম আমি, এবং সেই ডিভাইডটা করার পর আমরা যেটা পাচ্ছি অ্যাকচুয়ালি সেটা হলো 1/sin স্কোয়ারে মানে হচ্ছে কোসেক স্কোয়ারে, প্লাস কস বাই সাইন মানে কট, কিন্তু যেহেতু স্কোয়ার করে আছে তাই কট স্কোয়ারে ইকুয়ালস টু এখান থেকে 3 cos A/sin A, এটা একটা থাকলো, আর একটা বাকি যে সাইন এ রয়েছে তার নিচে আরো একটা সাইন এ থাকলো। ঠিক আছে, কারণ সাইন স্কোয়ারটাকে সাইন এ ইন্টু সাইন এ করতে পারি। তাহলে এই সাইন এ কেটেই গেল, কেটে কি তাহলে এখানে কস বাই সাইন পড়ে থাকলো, মানে কট পড়ে থাকলো। আর প্রথমে যে কোসেক স্কোয়ার এটা রয়েছে তাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 + cot স্কোয়ারে, 1 + cot স্কোয়ারে, তাহলে 1 + cot স্কোয়ারে প্লাস কট স্কোয়ারে। ওকে, আর এখানে রয়েছে হচ্ছে 3 cot A, তাহলে 1 + 2 cot স্কোয়ারে সমান 3 cot A। তারপরে এবার একসঙ্গে সব নিয়ে চলে আসি, বাঁ দিকে আর ডান দিকটা জিরো রেখে সমাধান করার মতো করলেই কিন্তু কাজটা মিটে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি 2 cot স্কোয়ারে করি, 2 cot স্কোয়ারে 3 cot এটা দিয়ে গেল, তাহলে -3 cot A +1 = 0, +1 = 0। তাহলে 2 cot স্কোয়ারে -3 cot A +1 = যদি 0 হয়, তাহলে এখান থেকে কমন নেব। কিভাবে মিডিল টার্ম ফ্যাক্টর করব? মিডিল টার্ম ফ্যাক্টর করলে 2 cot স্কোয়ারে 3টাকে ভাঙতে হবে 2 + 1 আকারে, একদম কিন্তু ছোটবেলার জিনিস এটা। এই 2 আর 1 গুণ করে যেটা হবে সেটা দিয়ে মাঝখানে 3টাকে নিয়ে আসতে হবে, এবং এই একের আগে যে চিহ্ন রয়েছে সেই চিহ্ন দিয়ে আনতে হবে, মাঝখানে প্লাস, যেহেতু একের আগে প্লাস রয়েছে তাই মাঝখানে প্লাস দিয়েই আনতে হবে। তাহলে এখানে পেলাম 2 cot স্কোয়ারে, এবার cot এটা যদি গুণ করি 2 এর সঙ্গে গুণ হয় 2 cot A, একের সঙ্গে গুণ হলে শুধু cot A, আর এই মাইনাসের জন্য মাইনাসে প্লাসে মাইনাস হবে। তাহলে এবার কমন যদি নিই, এখান থেকে 2 cot A কমন যাচ্ছে প্রথম দুটো টার্ম থেকে, তাহলে প্রথমটাতে cot স্কোয়ার আছে বলে একটা cot A থাকলো -1, আর এখান থেকে -1ই কমন যাচ্ছে, তার মানে cot A -1 = 0, এবং সেখান থেকে এখানেও cot A -1, এখানেও cot A -1, এই দুজনকে যদি কমন নিয়ে নিই, এই দুজনকে কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে cot A -1, আর এখান থেকে 2 cot A -1 = 0। ওকে, তাহলে cot A -1 আর 2 cot A -1 = 0, প্রথমটাকে যদি আমরা 0 করি, তাহলে যদি আমি এখন cot A -1 কে 0 করি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা 0 হয় cot A -1টা 0, অথবা এই পোর্শনটা 0, 2 cot A -1 পোর্শনটা 0, যে কোনো একটাকে তো অন্তত একটা 0 হতেই হবে, আদারওয়াইজ কি করে সম্ভব? দুইজনের মধ্যে যদি কেউই 0 না হয়, এই ফ্যাক্টরটাও 0 না, এই ফ্যাক্টরটাও 0 না, তাহলে গুণফল কি করে 0 হবে? ঠিক আছে, বাস্তব ক্ষেত্রে সেটা হয় না। তাহলে এটা যদি 0 হয় তাহলে cot A এর ভ্যালু হচ্ছে 1, আর এটা যদি 0 হয় তাহলে 2 cot A = 1 হবে, অর্থাৎ cot A কিন্তু হাফ হয়ে যাবে। তাহলে তাহলে 1 এবং হাফ এই দুটো অ্যান্সার পাচ্ছি। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার আমরা যেটা পাচ্ছি হাফ এবং 1, অর্থাৎ এ এবং বি দুটোই সঠিক অপশন। এটাও হতে পারে, এটাও হতে পারে, তার মানে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, এ এবং বি উভয়ই সঠিক। ঠিক আছে, উভয়ই সঠিক। বোঝা গেছে? তো এই হচ্ছে টোটাল অঙ্কটা। তো এগুলো ছিল হচ্ছে আমাদের
ভ্যালু বার করার প্রবলেম। এবার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষুদ্রতম কোন একটা রাশিমালা দিয়ে বলবে ক্ষুদ্রতম এবং বৃহত্তম মান বের করতে। তাই আমি যেটা হেডিং দিয়ে রেখেছি এখানে দেখতেই পাচ্ছ, ত্রিকোণমিতিক অপেক্ষকের ক্ষুদ্রতম এবং বৃহত্তম মান নির্ণয়। এখানে অপেক্ষকের থেকেও যেটা বলা ভালো সেটা হচ্ছে রাশিমালার, একটা ত্রিকোণমিতিক রাশিমালার কোন ক্ষেত্রে ক্ষুদ্রতম মান জিজ্ঞাসা করছে, কোনো ক্ষেত্রে বৃহত্তম মান জিজ্ঞাসা করছে। কিন্তু যাই জিজ্ঞাসা করুক না কেন তার জন্য আমি একটা ট্রিক্স এখানে লিখে দিচ্ছি। তার জন্য আমি একটা ট্রিক্স কিন্তু এখানে লিখে দিচ্ছি। কি ট্রিক্সটা লিখে দিচ্ছি সেটা হচ্ছে এ এবং বি, ঠিক আছে, এ এবং বি এর ক্ষেত্রে ক্ষুদ্রতম মান এবং বৃহত্তম মান যদি নির্ণয় করতে হয়, তাহলে এ এবং বি এর মধ্যে একটা সম্পর্ক আমরা কাজে লাগাবো। সেটা হচ্ছে এ এবং বি কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে, এ এবং বি কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে, সেটা কিন্তু অবশ্যই গ্রেটার দেন অথবা সমান হবে কার সাথে, এ আর বি কে গুণ করে পাওয়ারে হাফ দিলে তার থেকে বড় অথবা সমান হবে। অথবা সহজভাবে বললে এ প্লাস বি বাই টু ইজ গ্রেটার ইকুয়ালস টু রুট ওভার এ বি। এ প্লাস বি বাই টু ইজ রুট ওভার এ বি। এই যে এ প্লাস বিটাকে বলা হয়, আপাতত আমি নামটা শুধুমাত্র বলে রাখছি, ইন ফিউচার সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। এ প্লাস বি বাই টুটাকে বলা হয় এ কমা বি এর সমান্তরীয় মধ্যক। ঠিক আছে, সমান্তরীয় মধ্যক। আর এ ইন্টু বিটাকে বলা হয় গুণোত্তরীয় মধ্যক। ইংলিশে যেটাকে বলা হয় অ্যারিথমেটিক মিন, পাটিগণিত যেটাকে বলা হয় অ্যারিথমেটিক, আর জিওমেট্রি যেটাকে বলা হয় জিওমেট্রি মানে জ্যামিতি, সেই অ্যারিথমেটিক মিন। আর একটা হচ্ছে এটাকে বলা হয় জিওমেট্রিক মিন। ঠিক আছে, মধ্যক বা গড় যেটাকে বলি। তো এই জিনিসটা, এই কনসেপ্টটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে কিন্তু আমরা অনেকগুলো কোয়েশ্চেনই অ্যাটেন্ড করতে পারবো ক্ষুদ্রতম এবং বৃহত্তম মান সংক্রান্ত। ঠিক আছে, ক্ষুদ্রতম এবং বৃহত্তম মান সংক্রান্ত এখানে আমি এ আর বি কে পজিটিভ বলে দিচ্ছি। ঠিক আছে, তারা ধনাত্মক হবে, ধনাত্মক রাশির উপর সাধারণত এটা অ্যাপ্লাই করা হচ্ছে। সেটা হলো এ এবং বি কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেই মানটা এ আর বি কে গুণ করে রুট করলে যেটা হবে তার থেকে বড় অথবা সমান হবে। ঠিক আছে, এই সমান যে কথাটা বলছি সেই সমানটা কখন হবে, যখন এ আর বি নিজেরা সমান হবে। ঠিক আছে, সমান কখন হবে, যখন এ আর বি সমান, তখন সমান হবে। তো এখন আমি প্রথম ক্লাসে এত কিছু আমি ঘাটাচ্ছি না জিনিসটাকে নিয়ে। আমি শুধুমাত্র বলছি যে এ প্লাস বি বাই টু গ্রেটার ইকুয়ালস টু রুট এ বি। ঠিক আছে, তাহলে আমি যদি এই অঙ্কটার ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করি ক্ষুদ্রতম মানের ক্ষেত্রে, তো এইটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে সেক্স স্কোয়ার আলফা, আর বিটাকে ধরছি হচ্ছে কস স্কোয়ার আলফা। তাহলে আমি এখন কি বলেছি, এ প্লাস বি বাই টু গ্রেটার ইকুয়ালস টু রুট ওভার অফ এ বি। এই যে জিনিসটা অ্যারিথমেটিক মিনকে বলা হয় এম, সংক্ষেপে অ্যারিথমেটিক মিন, এটাকে বলা হয় জিএম, জিওমেট্রিক মিন। এবং এই যে সম্পর্কটা আমি লিখেছি সেটাকে বলা হয়, তাহলে এমটা গ্রেটার ইকুয়ালস টু জিএম, কারণ এটা যেহেতু এম, এটা যেহেতু জিএম, তাহলে এম গ্রেটার ইকুয়ালস টু জিএম সম্পর্ক বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে এবার এ আর বি এর মানটা বসিয়ে দিই এখানে, এ আর বি এর মানটা এখানে বসিয়ে দিই। তাহলে কি আসছে, এর মানটা হচ্ছে সেক্স স্কোয়ার আলফা, প্লাস বিটা হচ্ছে কস স্কোয়ার আলফা, ডিভাইডেড বাই টু গ্রেটার ইকুয়ালস টু, আর রুট ওভার এবি মানে কত, এটা কত সেক্স স্কোয়ার আলফা, আর বিটা হচ্ছে কস স্কোয়ার আলফা। এখন সেক মানে কত, 1/cos, তাই তো, তাহলে কস স্কোয়ার আলফা কেটেই গেল, কেটে গিয়ে ভিতরে রুট ওভার ওয়ান পড়ে থাকলো, আর রুট ওভার ওয়ান মানে কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান। রুট ওভার ওয়ান মানে কি, রুট ওভার একে রুট করলে তো ওয়ানই পাবো আমরা। তাহলে সেক্স স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা
ডিভাইডেড বাই 2, সেটা হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু 1 পাচ্ছি, তার মানে এই গ্রেটার ইকুয়ালস টু কত পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে সেক্স স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ভ্যালু কত হবে? তাহলে 2টাকে এদিকে পাঠিয়ে দিই। তাহলে এই যে কোয়ান্টিটিটা সেটা 2 অথবা 2 এর থেকে বড়। কি বুঝতে পারছি? 2 হবে অথবা 2 এর থেকে বড় হবে, তার মানে সবচেয়ে কম ভ্যালু কত হতে পারে? 2 হতে পারে। কারণ আদারওয়াইজ 2 যদি না হয় তাহলে 2 এর থেকে বড় হবে। ঠিক আছে, এটার মানে হচ্ছে 2 অথবা 2 এর থেকে বড়। 2 হবে অথবা 2 এর থেকে বড় হবে, তার মানে 2 যদি না হয় তাহলে 2 এর থেকে বড় হবে। তাহলে সবচেয়ে কম সে 2 হতে পারে। তাহলে তার ক্ষুদ্রতম মান, এই যে ভ্যালুটা পেয়েছি তার ক্ষুদ্রতম যে মান, সেটা কিন্তু অবভিয়াসলি আমাদের কাছে 2। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম মান হচ্ছে 2। নির্ণয় ক্ষুদ্রতম মান ইকুয়ালস টু হচ্ছে 2, তার মানে। ঠিক আছে, তাহলে সঠিক যে অপশনটা আমরা পেলাম, সঠিক অপশনটা যেটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে অপশন সি। ওকে, তাহলে এবার ক্ষুদ্রতম বৃহত্তম সংক্রান্ত চলে আসে আরো একটা কোয়েশ্চেনে। আরো একটা কোয়েশ্চেন আমরা চলে আসি, সেটা বলছে সাইন থিটা ইনটু কস থিটার বৃহত্তম মান কত হবে? আগেরটা কিন্তু ক্ষুদ্রতম চেয়েছিল, এবার বলছে বৃহত্তম মান কত হবে, অর্থাৎ কার থেকে ছোট অথবা সমান হবে। ক্ষুদ্রতম দেখার সময় কার থেকে বড় অথবা সমান দেখবো, আর বৃহত্তমর ক্ষেত্রে কার থেকে ছোট অথবা সমান দেখবো। ঠিক আছে, তো আমি এখানেও একই কাজ করছি। এটাকে ধরে নিচ্ছি হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা চেয়েছে, তো আমি ধরে নিচ্ছি এটাকে সাইন স্কোয়ার থিটা ধরছি, আর বিটাকে ধরছি কস স্কোয়ার থিটা। কারণ রুট করার ব্যাপার রয়েছে, আমি রুট করলে সাইন থিটা কস থিটা আসবে, সেক্ষেত্রে সুবিধা হবে। এবং সাইন স্কোয়ার এবং কস স্কোয়ারের মধ্যে একটা রিলেশনও রয়েছে। তাহলে এবার যদি আমি a+b/2 গ্রেটার ইকুয়ালস টু রুট ওভার এ বি সম্পর্কটাকে প্রয়োগ করি, তাহলে এ মানে কত? সাইন স্কোয়ার আলফা। বি মানে কত? কস স্কোয়ার আলফা। ডিভাইডেড বাই কত? 2। গ্রেটার ইকুয়ালস টু কত? রুট ওভার সাইন স্কোয়ার আলফা। অ্যাকচুয়ালি এগুলো থিটা দিয়েছে। ঠিক আছে, থিটা দিয়েছে, আমি আর কাটছি না, একই ব্যাপার। ঠিক আছে, থিটা হোক আলফা হোক একই ব্যাপার, আমি এটাকেই আলফা করে দিলাম, না আবার কাটতে হবে। ঠিক আছে, আর যদি কাটতে না চাই তাহলে এখানে লিখে দেবো এগুলো থিটা, মুছে দিই আমি তাহলে। তাহলে কত হচ্ছে? সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তো এবার সাইন্স, এখান থেকে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে আমরা 1 জানি। তাহলে 1/2 থাকলে উপরেরটা 1 হয়ে গেল, নিচেরটা 2। আর সেটাকে এটা ইকুয়ালস টু কত হচ্ছে? সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ারের রুট আছে, তার মানে সাইন থিটা হয়ে গেল, আর কস স্কোয়ারের রুট হয়ে গেল কস থিটা। তার মানে দেখতে পাচ্ছি যে সাইন থিটা ইন্টু কস থিটা তার থেকে হাফটা বড়, কারণ হাফ গ্রেটার ইকুয়ালস টু রয়েছে, তার মানে হাফ বড়। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা তাহলে হাফের থেকে তার মানে ছোট অথবা সমান। তাহলে হাফটাই হচ্ছে তার সবচেয়ে বড় ভ্যালু, সবচেয়ে বড় ভ্যালু সে হাফ হতে পারে, অথবা অন্য ভ্যালুগুলো যা হবে সেগুলো হাফের থেকে ছোট হবে, সেটাই বলছে। তার মানে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে হাফ। তাহলে অপশন এ ইজ কারেক্ট। তাহলে সামান্য একটা রিলেশন আমি বলে দিয়েছি এখানে, সেখান থেকে কিন্তু আমরা পরপর অ্যান্সার পেয়ে যাচ্ছি ক্ষুদ্রতম বৃহত্তম মান সংক্রান্ত। তো এরকম আরো নানাবিধ ট্রিক্স আমি সব বলবো, নানাবিধ কনসেপ্ট ফর্মুলা, যেগুলো খুব সহজেই আমরা অল্প সময়ে এমসিকিউ সলভ করে ফেলতে পারবো। কারণ আমাদের ফার্স্ট সেমিস্টার মানে তোমরা জানো সেটা সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে, সেখানে কোনো সাবজেক্টিভ প্রবলেম থাকবে না। তো সেক্ষেত্রে কিভাবে আমরা এমসিকিউ গুলোকে ট্রিট করব, কিভাবে সেগুলোকে সুন্দর অ্যাপ্রোচের মাধ্যমে অতি অল্প সময় সেটাকে সঠিকভাবে সলভ করতে পারবো, সেগুলো সমস্তটা আমি শেখাবো, সমস্তটা কিন্তু ধাপে ধাপে হতে থাকবে। ঠিক আছে, তার জন্য কিন্তু প্রতিনিয়ত চ্যানেলটিকে ফলো করে রাখতে হবে, প্রত্যেকটা সময় যখন যা ভিডিও হচ্ছে আপ টু ডেট থাকতে হবে, প্রত্যেকটা ভিডিও সঙ্গে সঙ্গে দেখে নিতে হবে, দেখে খাতায় নোট ডাউন করে এবং সেই রেসপেক্টে প্র্যাকটিস করে নিতে হবে, যাতে নেক্সট যে ভিডিওটা আমি আপলোড করব, নেক্সট যে লেকচারটা আমি দেবো বা ক্লাসটা আমি করাবো, সেটা কিন্তু দেখার জন্য নিজেদের প্রিপেয়ার থাকতে পারো নিজেরা। ঠিক আছে, প্রিপেয়ারটা তখনই থাকতে পারবে যখন আগের ক্লাস পর্যন্ত তোমরা সুন্দর করে দেখে রাখবে, বুঝে রাখবে, শিখে রাখবে এবং প্র্যাকটিস করে রাখবে, তখনই সেটা কিন্তু তোমরা পরের ক্লাসটা ইজিলি ধরে ফেলতে পারবে। তোমাদের একদম কঠিন মনে হবে না বা কোনো আননোন কিছু মনে হবে না, সেভাবেই ক্লাসটা আমি করাবো।
আচ্ছা, তো চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এটা তো হয়ে গেল। এবার লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলেছে যদি থিটাটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তো সেক্ষেত্রে 9 tan² থিটা + 4 cot² থিটার ক্ষুদ্রতম মান কত হবে? তাহলে এখানে একইভাবে ধরবো, আমাকে চেয়েছে হচ্ছে 9 tan² থিটা আর 4 cot² থিটা, তার ক্ষুদ্রতম মান চেয়েছে। তাহলে আমরা 9 tan² থিটাকে এ বলছি, ঠিক আছে, থিটা নট আলফা। এবং বি যেটাকে নিচ্ছি সেটা হচ্ছে আবার 4 cot² থিটা। তাহলে এখন রিলেশন হচ্ছে a+b/2 গ্রেটার ইকুয়ালস টু √/ab। তাহলে এটা কত? 9 tan²থিটা। বিটা কত? 4 cot²থিটা ডিভাইডেড বাই কত? 2 ইজ গ্রেটার ইকুয়ালস টু কত? √/, রুটের ভিতর কে থাকবে? 9 tan² থিটা থাকবে, ইন্টু 4 cot² থিটা থাকবে। তো এদিকটা যা আছে আছে, এদিকটা নিয়ে আমি এখন ঘাটাচ্ছি না, কিছু করার নেই, এমনি এমনি নর্মালি থাকবে। এখন রুট যখন করছি, রুট করার আগে আমি একটা কাজ করতেই পারি। 4 নং 36 হচ্ছে এখানে, আর এখানটা থাকছে হচ্ছে tan²থিটা, আর কট মানে হচ্ছে আবারও 1/tan²থিটা। তাহলে এটা তো কেটেই গেল। কট মানে তো 1/tan, তাহলে কট² মানে 1/tan², তাহলে √36 পড়ে থাকলো অনলি। এবং যার মান হচ্ছে কিন্তু 6, নট +-6। প্লাস মাইনাস সমাধান করার সময় আসে যখন x² ইকুয়ালস টু, যদি 36 থাকতো তখন আমি লিখতাম যে x ইকুয়ালস টু +-√36, অ্যান্ড সেখান থেকে আসতে হচ্ছে +-6। কিন্তু শুধু √36 করে কখনোই +-6 আসবে না, কখনো আসবে না। অনলি 6 আসবে, পজিটিভ ভ্যালু আসবে। শুধু রুট করলে পজিটিভ ভ্যালু আসবে, সমাধান করার সময় আগে একটা প্লাস মাইনাস চলে আসে, তাই প্লাস মাইনাস লিখতে হচ্ছে। কিন্তু শুধু √36 থেকে কিন্তু কখনোই প্লাস মাইনাস বেরোবে না, ঠিক আছে? অলওয়েজ +6ই বেরোবে। তাহলে এই যে মানটা আমরা পেলাম সেটা হচ্ছে 9 cot², 9 tan² আলফা প্লাস cot² আলফার ভ্যালু এটা। এই যে ভ্যালুটা, এই যে 36টা আমরা পেয়েছি, তাহলে সেটা তো কার, 6টা যে পেলাম সেটা কার থেকে এটার ইকুয়ালস, এটার থেকে এটার ইকুয়ালস টু। তাহলে আমার তো এখন সেটা চাইনি, এই বাই 2টা চাইনি, আমাদের চেয়েছে শুধুমাত্র 9 tan² আলফা বা tan²থিটা প্লাস 4 cot²থিটার ভ্যালু চেয়েছে। তো সেটা গেটার ইকুয়ালস টু কত হবে? 2টা 6 এর সঙ্গে গুণ করে দিলেই পেয়ে যাবো 12। তার মানে 12 এর থেকে বড় অথবা সমান যে কোয়ান্টিটিটা দিয়েছে, যে রাশিটা দিয়েছে, সেটা হচ্ছে 12 থেকে বড় অথবা 12-এর সঙ্গে সমান। তার মানে সবচেয়ে কম ভ্যালু, সবচেয়ে কম ভ্যালু হচ্ছে 12ই হবে। তাই ক্ষুদ্রতম মানটা হচ্ছে এখানে 12। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম মানটা কত হচ্ছে এখানে? 12 হচ্ছে। আচ্ছা, এরপর আমরা যেটা ক্লাস 10-এ শিখেছিলাম, সেই ক্লাস 10-এর কয়েকটা বিশেষ স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের জন্য সাইন কস ট্যান এগুলোর ভ্যালুগুলো কত হবে সেগুলো সমস্তটা জেনেছিলাম। এবং সেই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কত হবে সেটা দেখে নেওয়া যাক এখান থেকে আরেকবার। সেটা হচ্ছে 0 ডিগ্রি মানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি রেডিয়ানও হিসাব করি, 0 ডিগ্রি মানে কিন্তু 0 রেডিয়ান। সেটাকে উপরে সি লিখতে পারি অথবা নাও লিখতে পারি। ঠিক আছে, 30 ডিগ্রি মানে কিন্তু অ্যাকচুয়ালি π/6, সেটা আমি লিখেই দিয়েছি। 45 মানে π/4, 60 মানে π/3, অ্যান্ড 90 মানে হচ্ছে π/2। ঠিক আছে, সেটা আমি করে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এবার তাহলে যখন 0 ডিগ্রি করব, sin 0 ডিগ্রি বা sin 0 রেডিয়ান যাই বলি, সেটার ভ্যালু হচ্ছে 0 আমরা জানি। তারপর ভ্যালুগুলো আমরা পরপর অবশ্যই আমাদের মুখস্থ করতে হয়েছিল, মুখস্থ ছিল। ঠিক আছে, তো 30 ডিগ্রির ভ্যালু ছিল হচ্ছে 1/2, তারপর এটা হচ্ছে 1/√2, তারপর √3/2 60 ডিগ্রির ভ্যালু, তারপর এটা হচ্ছে 1, দেন আবার উল্টে যাবে, তাহলে এটা হবে 1। উল্টে গেলে কত হচ্ছে ভ্যালুগুলো, সেগুলো চলে আসছে এখানে 1 চলে আসবে, এখানটা চলে আসবে হচ্ছে √3/2 30 ডিগ্রিতে কজের ক্ষেত্রে। এটা 1/√2টা 1/√2 থাকবে, এটা হাফ হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তারপর 1-এর যখন উল্টো করা হবে, মানে যখন ট্যান থিটা করবো, তখন 0/1, 0 ডিভাইডেড বাই 1, তার মানে 0,
অর্থাৎ সাইন বাই কস। ট্যান মানেই আমরা জানি সাইন ডিভাইডেড বাই কস, অর্থাৎ সাইনে যে ভ্যালুগুলো রয়েছে জিরোতে আর কসে যে ভ্যালুটা রয়েছে তার ডিভাইড করলেই চলে আসবে। এবং এখানেও ডিভাইড করলে আমরা শুধু √3 মানে 1/√3 পাবো। ভ্যালুগুলো নতুন করে বলার কিচ্ছু নেই, তাও একবার রিক্যাপ করছি বলে এটাও বলে রাখছি। নর্মালি এগুলো আমরা সব কিন্তু জানি। এবার এখানে যেটা প্রবলেম চলে আসছে সেটা হচ্ছে 1/0 চলে আসছে এটাতে। এবার 1/0 মানে আমরা কত ধরবো? অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। ঠিক আছে, এটা চলে আসছে অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। এটা আনডিফাইন্ড হবে না অসীম হবে না অসংজ্ঞাত আনডিফাইন্ড নাকি কি বলবো সেটা সম্পর্কে, এবং এই 90 ডিগ্রিতে ট্যানের যে গ্রাফ সেগুলো কিরকম হয় সমস্ত নিয়ে আমি ডিটেলসে অন্য একটা ক্লাসে আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, সেগুলো আমি এখন রিভিশনের মধ্যে সেগুলোকে রাখছি না, কারণ তাহলে তার জিনিসগুলোকে অনেকটা জটিল মনে হবে। আমরা আর একটু জিনিসটা এগোবো, এগোনোর পর সমস্ত জিনিস নিয়ে আরো আলোচনা করবো, সাইন কস ট্যান প্রত্যেকটা নিয়ে তাদের যতটা দূর সম্ভব আমাদের ক্লাস 11-এর দিক থেকে আমরা ডেপথে ঢুকবো, ডেপথে গিয়ে পড়াশোনা করব প্রত্যেকটা সম্পর্কে, নানান রকম খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কনসেপ্ট সম্পর্কে জানবো প্রত্যেকটা সাইন কস ট্যান কোসেক প্রত্যেকের জন্য। ঠিক আছে, সেগুলো সম্পূর্ণ আলাদা ভিডিওতে থাকবে। এবার কোসেক, কোসেক মানে হচ্ছে 1/sin। 1/sin তার মানে 1/0 হয়ে যাচ্ছে, আবার তার মানে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। তারপর এটা হচ্ছে সাইনের উল্টো। কোসেক মানে হচ্ছে 1/sin, মানে রেসিপ্রোকাল অনুন্নক, তাহলে হাফের উল্টো হচ্ছে 2, 1/√2 উল্টো হচ্ছে √2, √3/2 এর উল্টো হচ্ছে 2/√3, আর 1 এর উল্টো হচ্ছে 1/1 মানে 1ই হয়। সেক মানে হচ্ছে আবার 1/cos। সেক মানে কত? 1/cos। তো 1/cos এর ক্ষেত্রে আবার কত আসবে? 1/cos এর ক্ষেত্রে আমরা তাহলে চলে আসবো হচ্ছে 1/1 মানে 1, √3/2 মানে 2/√3। তারপর মোট কথা এটাকে আবার কোসেকটাকে উল্টে দিলে, যেমন সাইনকে উল্টে দিলে কস পেয়ে যাই, কোসেকটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিলে আবার সেকের ভ্যালুগুলো চলে আসে। এবার এটা হয়ে যাবে অসংজ্ঞাত। আর লাস্ট হচ্ছে কট। কট মানে ট্যান, 1/tan। ট্যানে যে ভ্যালুগুলো পেয়েছি তাহলে জিরোর রেসিপ্রোকাল সেটা অসংজ্ঞাত হয়ে যাবে। এখানে হচ্ছে 1/√3 মানে এটা √3 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 এর অনন্য 1ই হবে, এটা √3টা হয়ে যাবে 1/√3। এবং এটা হচ্ছে আহ অসংজ্ঞাত যে উল্টো, অসংজ্ঞাতকে যদি আমি 1/0টাকে অসংজ্ঞাত হিসেবে ভাবি তাহলে তার উল্টো মানে হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তার উল্টো কত হয়ে যাচ্ছে? 0, 0/1 মানে 0। তাহলে এই ছিল হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু চার্ট সাইন কস ট্যান কোসেক সেক কটের জন্য। ঠিক আছে, এগুলো ছিল হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড ভ্যালুর জন্য চার্ট। ঠিক আছে, যেমন ধরি আমি এরপর একটা কোয়েশ্চেন অ্যান্সার সলভ করি, একটা এমসিকিউ যদি আমি সলভ করতে যাই তাহলে সেটা কিরকম পাবো? না, থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে √3 sin θ মাইনাস কস থিটার ভ্যালু কত হবে? কি সমীকরণটা দিচ্ছে? √3 sin θ মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে আমাকে থিটার মানটা জিজ্ঞাসা করেছে, তাহলে √3 sin θ ইকুয়াল টু কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস 1/tan θ। ঠিক আছে, আর 1/√3 tan এর কোন ভ্যালুর জন্য হয়? কোন ধনাত্মক সূক্ষ্মকোণের জন্য tan থিটাটা 1/√3 হয়েছে? চার্টে রয়েছে সেই ভ্যালুটা, সেটা হচ্ছে 30 ডিগ্রির জন্য। তার মানে 1/√, মানে থিটাটার ভ্যালু হচ্ছে তার মানে 30 ডিগ্রি। আর 30 ডিগ্রি মানে হচ্ছে অ্যাকচুয়ালি π/6। আমি চার্টের একদম উপরে হেডিং এ লিখে দিয়েছি কি কোনটা কাকে ইন্ডিকেট করছে, π/6 রেডিয়ান। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের কাছে অপশন সি। ওকে, শুধুমাত্র এরপরে দেখবো যখন tan থিটা ইকুয়ালস টু 1/√3 বেরিয়েছে বা অন্য যে কোনো ক্ষেত্রে শুধুমাত্র একটা ভ্যালু বেরোয় না, ইনফাইনাইটলি মেনি ভ্যালু পেতে পারি, অসীম সংখ্যক ভ্যালু আমরা পেতে পারি। একটা করেসপন্ডিং ভ্যালুর জন্য ট্যান কস সাইন এগুলোর অসীম সংখ্যক ভ্যালু পেতে পারি, সেই সমস্ত ভ্যালু নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু সেটা আমাদের করার জন্য কিন্তু একদম ক্লাস 11-এর সেমিস্টার 1-এর
চ্যাপ্টার, ট্রিগোনোমেট্রির লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, অর্থাৎ জেনারেল সলিউশন বলে একটা চ্যাপ্টার রয়েছে। জেনারেল সলিউশন বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের মধ্যে আমরা সেখানে শিখবো যে শুধুমাত্র 1/√3 মানে tan এর ভ্যালু 30 ডিগ্রি হবে না, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে না, 30 ডিগ্রি ছাড়া আরো অসীম সংখ্যক মান রয়েছে থিটার, যাতে tan এর ভ্যালুটা 1/√3 হবে। ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে সাধারণ সমাধান। আর এটা জাস্ট একটা পার্টিকুলার সমাধান করলাম, যেটা কিনা থিটাটা একটা ধনাত্মক সূক্ষ্মকোণ ধরে, কিন্তু থিটাতে যে ধনাত্মক সূক্ষ্মকোণই হবে, স্থূলকোণ হবে না, বা তার চেয়েও 360 ডিগ্রির বেশি অ্যাঙ্গেলও হবে না, এরকম কোনো ব্যাপার নেই। আমরা শুধুমাত্র থিটাটাকে ধনাত্মক সূক্ষ্মকোণ হিসেবে ধরে আমি 30 ডিগ্রি বললাম, কিন্তু সেমিস্টার ওয়ানেই আমরা শিখবো যে শুধু 30 ডিগ্রি নয়, আরো অনেক অনেক ডিগ্রি আছে, যার জন্য 1/√3 মান পাবো tan এর। সেই সমস্ত সমাধান কিন্তু একটা সময় আমরা বার করবো ক্লাস 11 এর সেমিস্টার ওয়ানে। কিন্তু এখন যেহেতু আমরা শিখিনি, তাই কোয়েশ্চেনে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে যে এটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাই আমরা 30 ডিগ্রি নেবো এখানে, অন্য কোনো ভ্যালু নয়। আচ্ছা, আর ক্লাস 10 লাস্ট যেটা শিখেছিলাম আমরা ট্রিগোনোমেট্রিতে, সেটা হচ্ছে পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের জন্য ট্রিগোনোমেট্রিক রেশিও। ঠিক আছে, তাহলে সেই পূরক কোণটা কি ছিল? পূরক কোণ মানে হচ্ছে এমন দুটো কোণ, যদি এ আর বি পূরক কোণ হয়, পূরক কোণ হলেই এ প্লাস বিটা কত হবে? 90 ডিগ্রি। আর সম্পূরক কোণের ক্ষেত্রে এ প্লাস বি এর যোগফলটা কত হচ্ছে, এবং বি যোগফলটা সেটা 180 ডিগ্রি হয়। তো এখানে আমরা পূরক কোণের কাজ করছি, যে এ প্লাস বি 90 ডিগ্রি। তো এখন আমরা সেখান থেকে আমরা বলতে পারি থিটা যদি একটা অ্যাঙ্গেল হয়, তাহলে 90 মাইনাস থিটা তারা পরস্পর পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ওকে, এবারে পূরক কোণটা কেন করা হচ্ছে, কারণ পূরক কোণের উপর কি এফেক্ট রয়েছে সাইন কজের ক্ষেত্রে, সেটা হচ্ছে সাইন থিটা বা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটাকে বলা হয় কস থিটা। সেটার মানটা দাঁড়ায় কস থিটা, অর্থাৎ সাইন, আমি যদি বলি এখন সাইন 60 ডিগ্রি, তার মানে কিন্তু সাইন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, কিন্তু সেটা এই ফর্মুলা অনুযায়ী 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে 90 মাইনাস 30 মানে হচ্ছে কস 30। এবং যদি আমরা একটু খেয়াল করে দেখি, সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে আগে যে চারটা লিখে দিলাম, সেখানে হচ্ছে √3/2, অপরদিকে কস 30 ভ্যালুই কিন্তু √3/2, অর্থাৎ দুটো ভ্যালু সমানই হচ্ছে। তারপর তাহলে সাইন 90 মাইনাস থিটা যদি কস থিটা হয়, তাহলে কস 90 মাইনাস থিটা সেটা আবার সাইন থিটা হবে। আচ্ছা, তারপর এবার ট্যান কটের ক্ষেত্রে বা কোসেক সেকের ক্ষেত্রে আসি। কোসেক 90 মাইনাস থিটা সেটা হচ্ছে সেক থিটা, তাহলে কোসেক, তাহলে সেক 90 মাইনাস থিটা কত হবে? কোসেক থিটা। তারপর ট্যান 90 মাইনাস থিটা মানে হলো কট থিটা। আর কট 90 মাইনাস থিটা সমান কত হবে? তাহলে ট্যান থিটা হবে, অবভিয়াসলি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ত্রিকোণ পূরককোণের ফর্মুলা। এরপর আমরা ক্লাস 11 সেমিস্টার ওয়ানে যে ফার্স্ট চ্যাপ্টারটা পূর্ব সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, সেখানে দেখবো অ্যাকচুয়ালি এটারই আরো জেনারেলাইজ ভার্সন। এই পূরক কোণে যে আমরা সাইন 90 মাইনাস করে কস করছি, বা কস 90 মাইনাস থিটা করে সাইন করছি, বা এই যে জিনিসগুলো আমরা কনভার্সনটা করছি সাইন কজের মধ্যে, কোসেক সেকের মধ্যে এবং ট্যান কটের মধ্যে, কি কি কনভার্সনটা হচ্ছে, কার মধ্যে চেঞ্জিংটা হচ্ছে, ইন্টারচেঞ্জটা হচ্ছে সাইন আর কজের মধ্যে একটা ইন্টারচেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে কোসেক আর সেকের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে, আরেকটা ইন্টারচেঞ্জ হচ্ছে ট্যান এবং কটের মধ্যে। এই যে ইন্টারচেঞ্জ গুলো আমাদের পাচ্ছি, এই ইন্টারচেঞ্জ গুলোকে নিয়েই আমাদের
যে সংযুক্ত কোণ বা ফার্স্ট চ্যাপ্টার ট্রিগোনোমেট্রি ক্লাস 11, যেখানে আমরা এটা শেষ করছি ক্লাস 10টা, সেখান থেকে শুরু হয়ে যাবে হচ্ছে তারই কন্টিনিউশন হিসাবে এই যে জিনিসটা শিখলাম পুরো কোণের ক্ষেত্রে, তারই কন্টিনিউশন হিসাবে কিন্তু তৈরি হয় সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, যেটা কিনা ক্লাস 11 সেমিস্টার 1 ট্রিগোনোমেট্রির ফার্স্ট চ্যাপ্টার। ওকে, এবং সেখানে শুধুমাত্র আমরা দেখবো যে এখন শুধুমাত্র আমাদের অ্যাঙ্গেলটা বা কোণটা শুধুমাত্র 0 থেকে 90 মধ্যে সীমাবদ্ধ ছিল, তার বেশি বা কম ছিল না। অর্থাৎ নেগেটিভও যায়নি, 0 থেকে কম মানে নেগেটিভ অ্যাঙ্গেলও করিনি, বা 90 থেকে বড় অ্যাঙ্গেলও করিনি। কিন্তু তার মানে এই নয় যে অ্যাঙ্গেল শুধুমাত্র 0 থেকে 90 এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তা কিন্তু নয়। সেটা 900 ডিগ্রি হতে পারে, 9000 ডিগ্রি হতে পারে, 375 ডিগ্রি হতে পারে, যা খুশি ডিগ্রি হতে পারে, সমস্ত যা ডিগ্রি দেবে না কেন যুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলটা করার পর, চ্যাপ্টারটা আমি শেখানোর পর এমন ভাবে শেখাবো যাতে করে প্রত্যেকটা অ্যাঙ্গেল, তোমরা যে কোনো অ্যাঙ্গেল সেখানে সাইন কজের ভ্যালু কত হবে বলতে পারো। ঠিক আছে, যতটা সম্ভব, সমস্ত ভ্যালু বলা সম্ভব নয়, কিন্তু মোস্ট অফ দি ভ্যালু তোমরা যে যে কোয়েশ্চেনে যেগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই বলতে পারবে। তো আজকের ক্লাসে এতটাই থাক। আমরা বাকি যে আলোচনাটা সেটা আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে আইদার আমরা রিভিশন করব এই চ্যাপ্টারেরই, কিংবা আমরা কিন্তু সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলটা শুরু করব। কিন্তু সবশেষে এবার যেটা বলার, ক্লাসটা যেভাবে হলো তোমরা ভালো করে দেখতে পারলে, ভালো করে বুঝতে পারলে যে কি রকম লেভেলে ক্লাসটা হবে এবং কি রকম কোয়ালিটি থাকবে ক্লাসের প্রত্যেকটা কন্টেন্টের, প্রত্যেকটা কনসেপ্টের, প্রত্যেকটা লেখার ধরন কি রকম থাকবে। এবং কোনো হ্যাপাসাট বা কম মানে কোনো বিচ্ছিন্ন ভাবে কিন্তু আমরা লেখা হবে না, যেখানে একটু লিখলাম সেখানে একটু লিখলাম, একটু হ্যাপাসাটলি কোয়েশ্চেন অ্যান্সার করলাম, টপিক ওয়াইজ পর পর একদম কম্প্যাক্ট ওয়েতে সেখানে শেখানো হবে। এবং প্রত্যেকটা জিনিসের যেখানে যার শর্ট ট্রিক্স দরকার, যেখানে যার খুব কম সময় যাতে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন সুন্দর করে এমসিকিউ গুলো অ্যাটেন্ড করে আসতে পারো, সেইভাবেই তোমাদের শেখানো হবে। এবং শুধু তাই নয়, তোমরা এখানে যদি ক্লাস করো, আমি এটুকুনি গ্যারান্টি দিতে পারি যে কনসেপ্টের দিক থেকে, প্রবলেম সলভিং এর দিক থেকে এবং সমস্ত নিজেদের প্রিপারেশনের দিক থেকে অনেক অনেক বেশি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে, এবং এগিয়ে থাকার মতোই ক্লাস এখানে করানো হবে। ঠিক আছে, এখানে কোনো গল্প দিয়ে কোনো রকম ক্লাস হবে না। তাতে তোমরা যেভাবেই জিনিসটাকে তৈরি করো না কেন, এখানে কিন্তু কোনো গল্প চলবে না। এখানে শুধুমাত্র সুন্দর করে কিভাবে তোমাদের একদম পাই টু পাই জিনিস শেখানো যায়, সুন্দর করে করানো যায় এবং তোমাদের আরো ভালোভাবে প্রিপেয়ার করা যায়, সেরকম টার্গেট নিয়ে কিন্তু ক্লাসটা করানো হবে। এবং সর্বোপরি তোমাদের যাতে ফুল মার্কস তোমরা পেতে পারো এবং নিজেদের প্রত্যেকটা যে কম্পিটিটিভ এক্সাম তোমরা দেবে, সেগুলোতে যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, র্যাঙ্ক করতে পারো, সেরকম ভাবেই তোমাদের কিন্তু শেখানো হবে। অন্তত এইটুকুনি বলতে পারি, এখানে ম্যাথমেটিক্সের ক্লাস করার পর কিন্তু তোমাদের অন্তত অঙ্ক সাবজেক্টটাকে নিয়ে আর কোনো রকম ভয়, ভীতি, টেনশন বলতে কিছু থাকবে নাই। বরঞ্চ অন্য অন্য অনেক সাবজেক্টের থেকে তোমাদের কিন্তু এই সাবজেক্টটাকে অনেক বেশি ভালো বলে মনে হবে, অনেক বেশি সুন্দরভাবে তোমরা পড়তে পারবে এবং অনেক সহজ লাগবে। এবং শুধু তাই নয়, তোমরা এটার প্রতি, অঙ্কের প্রতি যেটাতে একটা ভয় পেতে, সেটার প্রতি একটা আলাদা আগ্রহ তোমাদের জন্মাবে। একটা শেখার চেষ্টা তোমরা করবে, শেখার আগ্রহ তোমাদের থাকবে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা ক্লাস তোমরা নিয়মিত ফলো করতে বাধ্য হবে। ঠিক আছে, নাহলে তোমাদের নিজেরই মনে হবে যে না, এর পরের দিনের ক্লাসটা আমরা করতে হবে, তার জন্য আগে থেকে ক্লাস করে নি, সমস্ত তোমরা নিজেরাই তৈরি করে নেবে। ঠিক আছে, এমন ভাবেই এখানে ক্লাস করানো হবে যাতে তোমরা পুরো হ্যাবিচুয়েট হয়ে যাও অঙ্কের প্রতি একটা। ঠিক আছে, এখানকার কনসেপ্ট, এখানকার যে লেখার ধরন, বোর্ড ওয়ার্ক, সব সবচেয়ে বড় কথা, তারপর ক্যালকুলেশন, সমস্ত কিছু হবে হচ্ছে অন্য রকম, অন্য লেভেলে। এবং তোমরা কিন্তু যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন দিক না কেন তোমাদের, তোমাদের রেজাল্ট খারাপ করানোর জন্য, তোমরা কিন্তু তার ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন করারও 10 ধাপ এগিয়ে তোমরা থাকবে। ঠিক আছে, সমস্ত রকম কোয়েশ্চেন তোমাদের কাছে চেনা থাকবে, জানা থাকবে, বোঝা থাকবে। ঠিক আছে, এবং সেটাকে অ্যাটেন্ড করার জন্য, সঠিকভাবে অ্যাটেন্ড করার জন্য তোমরা একটা আলাদা কনফিডেন্স পাবে। তাই এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য যে আমরা ব্যাচ লঞ্চ করছি, সেই ব্যাচের জন্য কিন্তু তোমরা আজই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আজই হোয়াটসঅ্যাপ করো। সেখানে শুধুমাত্র লেখো যে ক্লাস 11 এর ক্লাস জয়েন করতে চাও ম্যাথমেটিক্স এর। ঠিক আছে, এবং এত কিছু প্রত্যেকটা জিনিস তোমাদের করানো হবে, তার জন্য কোর্স ফি রাখা হয়েছে অত্যন্ত অত্যন্ত সামান্য। তোমাদের কল্পনারও বাইরে যে কোর্স ফি রাখা, এরকমও কোর্স ফি রাখা যেতে পারে। সেটা হচ্ছে মাত্র 31, 31, 31 মান্থলি। ঠিক আছে, যেটা অসম্ভব আজকালকার দিনে। একটা এক প্লেট খাওয়ারও তোমরা কিনতে পারবে না 31 টাকা। ঠিক আছে, একটা 31 টাকা ফুচকা খেতে গেলেও তোমাদের পেট ভরবে না। অথচ সেই টাকায় তোমরা
সারা মাসের সমস্ত কন্টেন্ট, সমস্ত ভিডিও, সমস্ত রেকর্ডিং, সমস্ত পিডিএফ, সমস্ত ক্লাস নোট এবং সবচেয়ে বড় কথা এরকম গভীর এবং ইন ডেপথ কনসেপ্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? সেই 31 টাকায় তোমাদের কিন্তু, যেটাতে ফুচকাকে বলছি পেটও ভরবে না, সেটা তোমাদের ক্লাস করে মন ভরে যাবে, তোমাদের খাতা ভরে যাবে, তোমাদের পরীক্ষার পর রেজাল্ট রেজাল্টে ফুল মার্কসে ভরে যাবে। এটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। এবং ওই জন্যই বলছি, যারা যারা ক্লাস করতে চাও তারা ইমিডিয়েট আজকেই তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে? এবং নিজেদের উন্নতির পথটাকে আরো বেশি প্রশস্ত করো, আরো বেশি সুগম করো, আরো বেশি সহজ করো, অন্তত অঙ্কের সাবজেক্টটাতে নিজেদের ফুল মার্কসটাকে একদম কনফার্ম করে নাও। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আর বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, যে তোমরা ক্লাস 11 ম্যাথামেটিক্স জয়েন করতে চাও। ঠিক আছে? তাহলে আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এতটাই থাক। এবং আশা করি তোমরা নিয়মিত জিনিসটাকে ফলো করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই করে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নতুন চ্যানেল বুঝতেই পারছো, কারণ আমাদের যে চ্যানেল রয়েছে সেটা হচ্ছে অনার্সের এমএসসির জন্য। ঠিক আছে? এমএসসি বিএসসি ম্যাথামেটিক্সের জন্য। সেরকম একজনের কাছে বা সেরকম জায়গায় তোমরা ক্লাস করছো, তার লেভেলটা কিন্তু অবশ্যই স্বাভাবিকভাবে হাই হবে। ঠিক আছে? সেটা আমার বলার অবকাশ রাখে না। সেটা তোমরা নিজেরা নিয়মিত ক্লাস করলে নিজেরাই বুঝতে পারবে, ধরতে পারবে, দেখতে পারবে। ঠিক আছে? তাহলে যাই হোক, আজকে তাহলে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের ডিসকাশনে, সেখানে আমরা করব। ততক্ষণের জন্য চলো টাটা।